আগের দিন আমরা দেখেছিলাম অঙ্গরাজ্য গঠন, পুনর্গঠন, সীমানা, নাম পরিবর্তনের একটা পিডিএফ। সেখানটাতে আর্টিকেল 1 নম্বর দেখেছিলাম যে ভারতীয় ইউনিয়ন এবং ভূখণ্ডগত এলাকা 1 নম্বরে আছে। 2 নম্বরে আছে নতুন রাজ্যের সূচনা, মানে নতুন রাজ্যের সূচনা কিভাবে হবে, কেমন হবে, কত নম্বর ধারাতে কি করা আছে, সব কিছু আগের দিন দেখা হয়েছিল। 3 নম্বরে ছিল রাজ্যের সীমানা পরিবর্তন এবং ভূখণ্ডগত এলাকার পরিবর্তন এবং রাজ্যের নাম পরিবর্তন। আর 4 নম্বরে নতুন রাজ্যের সূচনা, রাজ্যের সীমানা পরিবর্তন ইত্যাদির জন্য সংবিধানের প্রথম এবং চতুর্থ তফসিলের সংশোধনজনিত ব্যবস্থা। এইটা আমাদের আগের দিন পড়া হয়েছিল। যদি কারোর কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে আগের দিনের ক্লাস থেকে, আমি আরেকবার বলবো, ঠিক আছে? হ্যাঁ বেশ, আগের দিনের ক্লাসটা রিভিশন দিতে গেলে পরে আমাকে আগের দিনের নোটটা একটু দেখতে হবে। আগের দিনের ক্লাসে আমরা এইভাবে দেখেছিলাম যে কোন রাজ্য কখন কখন সৃষ্টি হয়েছে। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 1956 সালে অন্ধ্রপ্রদেশ সৃষ্টি হয়েছিল। 1960 সালে, দেখো এখানে 1956তে অন্ধ্রপ্রদেশ রাজ্য সৃষ্টি হওয়ার আগে 1953 সালে পট্টি শ্রীরামালু বলে একজনের অনশনের ফলে আমরা দেখেছি ভাষার ভিত্তিতে রাজ্য গঠন হয়েছিল। 56 সালে ফজল আলী কমিটি তৈরি হয়েছিল। সেই ফজল আলী কমিটির রিকমেন্ডেশনে আমাদের অন্ধ্রপ্রদেশ রাজ্য তৈরি হয়েছিল। এখানে 1960-এ দেখো বোম্বে দুভাগে ভাগ হয়ে যায়, মহারাষ্ট্র এবং গুজরাট। মারাঠা স্পিকিং লোকগুলো মহারাষ্ট্র বানায় এবং গুজরাটি স্পিকিং লোকগুলো গুজরাট বানায়। এখানে দেখো ব্র্যাকেটে লেখা আছে 15তম স্টেট। আগের দিনের রিভিশন হচ্ছে ক্লাসটা, ঠিক আছে? যারা আগের দিন ক্লাস করোনি তারা একটু কাইন্ডলি দেখে নিও। 1961 সালে 10th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুসারে দাদরা এবং নগর হাভেলি ইউনিয়ন টেরিটরি হলো। এবং কোথা থেকে হলো না, পর্তুগিজ অধীনতা থেকে মুক্ত হলো। পর্তুগিজ অধীনতা থেকে মুক্ত হয়েছে 1954 সালে সেইখানে। 1961 সালে দেখো গোয়া এবং দমনদিউ পুলিশ অ্যাকশন দ্বারা দখল করা হয়, আমরা দেখেছি। 1962 সালে দাদরা এবং নগর হাভেলি তখন 10th অ্যামেন্ডমেন্ট অনুসারে ইউটি মানে ইউনিয়ন টেরিটরি। আগের দিনও জিজ্ঞাসা করেছিল, আজকেও জিজ্ঞাসা করলে একই প্রশ্ন, ইউটি মানে ইউনিয়ন টেরিটরি, যেটা জিজ্ঞাসা করবে মনে রাখো। 1961 সালে গোয়া দমনদিউ পুলিশ অ্যাকশন দ্বারা দখল করা হয়। 1962 সালে 12th অ্যামেন্ডমেন্ট অনুসারে, মানে 12তম সংবিধান সংশোধনী অনুসারে তিনটি মানে কে গোয়া, দমন এবং দিউ, এই তিনটিকে ইউটি করা হলো। ইউটি মানে ইউনিয়ন টেরিটরি, মানে কেন্দ্র শাসিত অঞ্চল বানানো হলো, ঠিক আছে? ওইটার সঙ্গে অ্যাডিশনাল ইনফরমেশন হিসাবে ওই কলামে আমি ভরে দিয়েছি যে 1987 সালে গোয়া স্টেটহুড পেয়েছিল। ইন দ্য ইয়ার 1987 গোয়াটা যেটা তখন ইউনিয়ন টেরিটরি হলো 61-তে, সেইটাই 87-তে রাজ্য হয়ে গেল। এখন আমরা বর্তমানে দেখেছি যে ভারতের সবথেকে ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? ভারতের সবথেকে কম জনবসতিপূর্ণ রাজ্যের নাম কি? সিকিম। সবথেকে বেশি জনবসতি উত্তরপ্রদেশ। সবথেকে বেশি বড় এরিয়া রাজস্থান, ঠিক আছে? সবথেকে বড় ইউনিয়ন টেরিটরি লাদাখ। আগে আন্দামান আর নিকোবর আইল্যান্ড ছিল, এখন লাদাখ। সবথেকে ছোট ইউনিয়ন টেরিটরি লাক্ষাদ্বীপ, ঠিক আছে? এই করে মনে রেখো, বেসিক জিকের কোশ্চেন। আমি জেরক্স আমার কাছে নেই, ওখানে ওইদিকে নিচে আছে। এটা দিয়ে দাও তো, বলে দিয়েছি তো। 1962 সালে পুদুচেরি, কারাইক্কাল এবং মাহে আর ইয়ানাম, 4টে জায়গা, পুদুচেরি, কারাইক্কাল, মাহে এবং ইয়ানাম, এই 4টেই ফ্রেঞ্চ এদের আন্ডারে ছিল। 5 দিয়ে ফ্রেঞ্চ করা আছে এবং ইন্ডিয়াকে হ্যান্ড ওভার করে দেয় 1954 সাল, 1954 সালে। মানে ফরাসি উপনিবেশ বলে একটা কথা আছে, ফরাসিরা ভারতে এসেছিল, উপনিবেশ স্থাপন করেছিল। তোমরা জানো ফরাসি উপনিবেশ ভারতে এসেছিল, ফরাসিরা ভারতে শাসন করেছিল কিছুদিন। চন্দননগরে এখানে ফরাসিদের উপনিবেশ ছিল। সেই পুদুচেরি, মানে বর্তমানে যেটা পুদুচেরি, আগে ছিল পন্ডিচেরি, সেটা কারাইক্কাল ওর একটা জায়গা, মাহে এবং ইয়ানাম, এই 4টে জায়গা, পুদুচেরি, কারাইক্কাল, মাহে এবং ইয়ানাম, এই 4টে জায়গা ফ্রেঞ্চ অধীনে ছিল স্বাধীনতার পরেও। স্বাধীনতার সময়ও কিন্তু আমরা ওটাকে আমাদের নিজেদের মধ্যে নিতে পারিনি। 1954 সালে ওটা আমাদের সঙ্গে যুক্ত হয়। এবং 1962 সালে 14th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, শর্টে লেখা আছে, বুঝে নিয়ে একটু।
পুদুচেরি ইউটি হয়, পুদুচেরি ইউনিয়ন টেরিটরি হয়ে যায়। 1966 সালে পাঞ্জাব ভেঙে হরিয়ানা হলো, যেটা 17তম স্টেট। তাহলে 16তম স্টেটটা কোনটা হয়েছিল? 15তম স্টেট হয়েছিল দেখো গুজরাট, ঠিক আছে। 16তম স্টেট তাহলে কোনটা হলো? আর 17তম স্টেট হলো আমাদের হিমাচল, হরিয়ানা। 16তম স্টেট হলো নাগাল্যান্ড, আর 17তম স্টেট হলো হরিয়ানা। আর হরিয়ানার হিলি এলাকাগুলোকে, হিলি মানে হচ্ছে পাহাড়ি এলাকাগুলোকে নিয়ে ইউটি দেখো, ইউটি মানে কি? ইউনিয়ন টেরিটরি, যেটা হিমাচল প্রদেশ 18তম স্টেট হলো 1971 সালে। ক্লিয়ার? নেক্সট দেখো, 1972 সালে মণিপুর 19তম, ত্রিপুরা 20তম, মেঘালয় 21তম এবং 22তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1969 অনুসারে মেঘালয়কে অসমের মধ্যে অটোনোমাস স্টেটহুড দেওয়া হয়েছিল। মানে একটা টাইমে মেঘালয় অসমের ভিতরে ছিল, বুঝতে পারছো? মেঘালয় জায়গাটা, শিবপ্রসাদ চট্টোপাধ্যায় বলে একজন বাঙালি ভদ্রলোক ভৌগোলিক, তিনি মেঘালয় রাজ্যটার নামকরণ করেছিলেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। শিবপ্রসাদ চট্টোপাধ্যায় বলে তিনি একজন বাঙালি ভৌগোলিক, তিনি মেঘালয় রাজ্যটাকে নামকরণ করেছিলেন। 1975 সালে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975, 36তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিকিম বিকেম দ্য স্টেট অফ ইন্ডিয়াস 22nd স্টেট। তাহলে এইটা সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর মধ্যে একটা, এই স্টেটহুড পাওয়ার ক্ষেত্রে। সিকিম কবে স্টেটহুড পায়? উত্তর হবে 1975 সালে। কত নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে? উত্তর হবে 22তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 36তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 22তম স্টেট হয়, 22তম স্টেট হয় 36তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুসারে। 1987 সালে মিজোরাম 23তম স্টেট হলো, অরুণাচল প্রদেশ 24তম এবং গোয়া 25তম স্টেট হয়ে গেল। গোয়া স্টেটহুড পেলো তাহলে কবে? গোয়া আগে দেখলাম আমি ইউনিয়ন টেরিটরি হলো। গোয়া স্টেটহুড পেলো কবে? 1987-তে। 2000 সালে, যখন তোমাদের অনেকেরই জন্ম হয়ে গেছে তখন, 2000 সালে ছত্তিশগড় 26তম, উত্তরাখণ্ড 27তম এবং ঝাড়খণ্ড 28তম রাজ্য হয়েছে, ঠিক আছে। আর 2014 সালে তেলেঙ্গানা 29তম রাজ্য হয়েছে, 2014 সালে, ঠিক আছে। 2019 সালে যেটা একবারে নতুন, জম্মু অ্যান্ড কাশ্মীর ভাগ হলো এবং স্টেটহুড হারিয়ে ইউনিয়ন টেরিটরি হলো এবং লাদাখও ইউনিয়ন টেরিটরি হলো 31 অক্টোবর 2019 সালে। 31 অক্টোবর তারিখটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওই দিন ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়, বল্লভভাই প্যাটেলের জন্মদিনও পালন করা হয়, আমাদের রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয় ওই দিন। 31 অক্টোবর তারিখটা খুব ইম্পর্টেন্ট ডেট একটা। হ্যাঁ, 2019 সালে জম্মু কাশ্মীরে 370 অ্যাবলিশন করে দেওয়ার জন্যে জম্মু কাশ্মীর দুভাগে ভাগ হয়ে যায়। জম্মু অ্যান্ড কাশ্মীর একটা হয়, আর একটা লাদাখ পোর্শনটা ভাগ করে দেওয়া হয় এবং দুটোকে ইউনিয়ন টেরিটরি করে দেওয়া হয়। হ্যাঁ, 29টা রাজ্যের মধ্যে জম্মু অ্যান্ড কাশ্মীর নেই এখন, আর 28টা রাজ্য আছে এখন। জম্মু অ্যান্ড কাশ্মীরটা আগে 29টা ছিল, এখন 28টা রাজ্য হয়ে গেছে। ওই একটা রাজ্য যেটা জম্মু অ্যান্ড কাশ্মীর ছিল সেটা দুভাগে ভাগ হয়ে গেছে, একটা জম্মু অ্যান্ড কাশ্মীর আর একটা লাদাখ। লাদাখটা সব থেকে বড় ইউনিয়ন টেরিটরি, আর লাক্ষাদ্বীপটা সব থেকে ছোটো ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে। 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আর 28টা রাজ্য, দুটোর পরে 8 আছে। 2020 সালে দেখো আমাদের 9টা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল 2019 সাল পর্যন্ত, মানে 28টা রাজ্য ছিল আর 9টি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। 26শে জানুয়ারি দমন-দিউ এবং দাদরা নগর হাভেলিকে মিশিয়ে দাদরা নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ করা হয়েছে, মানে দুটোকে মিশিয়ে একটা করা হয়েছে, ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে এখন বর্তমানে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে আর 28টা রাজ্য আছে, এটা মনে রাখবে। এই ছবিটা মনে হয় আমি দিয়েছি গ্রুপে, ছবিটা তোমাদের দেওয়া আছে। বেশ, আজকে যেটা আমাদের পড়া হবে সেটা হচ্ছে সিটিজেনশিপ, ঠিক আছে। তোমাদেরকে নোট দেওয়া হয়েছে অলরেডি, নোটটা এখন দেখার দরকার নেই। আপাতত আমাদের সিটিজেনশিপটা কমপ্লিট হওয়ার পরে নোটটা বাড়িতে গিয়ে পড়বে। নোটে মোটামুটি শর্ট করে প্রায় জিনিসটাই লেখা আছে, ছোট করে, কিন্তু আমি যেহেতু পড়াবার সুবিধার জন্যে অনেক রকম ছবি টবি দিয়ে একটা তোমাদের সুবিধার জন্য একটা বানানো হয়েছে পিডিএফ আর কি, যেটা তোমাদের কাছে পড়াবো, ঠিক আছে। একটু দেখবে, এখানে দেখো আমাদের যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাসপোর্ট অফ ইন্ডিয়া,
আমাদের যে আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, এগুলো কোনোটাই ভারতীয় নাগরিকত্বের সর্বোত্তম দলিল নয়। এইটা দেখিয়ে তুমি যে ভারতের নাগরিক এটা প্রমাণ হবে না শেষ পর্যন্ত। যদি তুমি পাসপোর্ট বানাও তাহলেই একমাত্র তোমার নাগরিকত্বের সর্বোত্তম প্রমাণ হবে। এটা মনে রেখো, এটা কোশ্চেন আসে যে ভারতীয় নাগরিকত্বের সবথেকে বড় আইডেন্টিটি কার্ডটা কি? অপশন থাকে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট। উত্তর হবে পাসপোর্ট। ওই জন্য পাসপোর্টের ছবিটা এখানে দেওয়া হয়েছে। যদি তোমার পাসপোর্ট থাকে তবে তুমি ইন্ডিয়ান সিটিজেন পুরোপুরিভাবে হলে, আদারওয়াইজ তুমি প্রমাণ করতে পারবে না। প্রমাণ করা অনেক প্রসেস আছে, সেগুলো আজকে আমরা শিখবো, দেখবো কীভাবে আমরা সিটিজেনশিপ নিজেকে প্রমাণ করতে পারবো, কীভাবে হয়, কীভাবে একজন ভারতীয়কে ভারতীয় বলা যায়। আমাদের মধ্যে যে ভুল ধারণা রাজনৈতিক পার্টিদের দ্বারা দেওয়া হয়েছে যে সিএএ একটা ভয়ঙ্কর একটা আইন যেটা আমাদেরকে সব কিছু ছিনিয়ে নেবে, সেইগুলোর যে ভুল ভ্রান্তিগুলো আছে সব কিছু তোমাদের ক্লাসটা যদি না, ভোটার কার্ড সিটিজেনশিপ আইডেন্টি কার্ড তো ভোট দান করবার জন্য তোমার একটা মানে সে তো জব কার্ডেও হয়, জব কার্ডেও ভোট দেওয়া হয়। 100 দিনের কাজে যে জব কার্ড হয় তাতেও ভোট দেওয়া হয়। হ্যাঁ, আধার কার্ডেও হয়। দেখো এখানে এনআরসির একটা কার্টুন আমি দিয়েছি, দেখতে পাচ্ছ, এটা অমিত শাহ। এনআরসি এভাবে আসছে, যে এনআরসি এখানে ঢুকছে একটা মেশিনে, দিয়ে এখানে যারা হচ্ছে না তারা ডিটেনশন ক্যাম্পে চলে যাচ্ছে, আর যারা হচ্ছে তাদেরকে এখানে ভারতের সিটিজেনশিপ হিসাবে এখানে রাখা হচ্ছে। গতকালকের 16ই মে, দেখো এখানে তারিখটা দেখো, 16ই মে, দেখতে পাচ্ছ? 16ই মে 2024 পেপারের কাটিং। এটা 16ই মে 2024 মানে কালকেটা নাকি আজকে? 18ই মে, পরশুকার পেপার কাটিং। এটা দেখো, সিএএ রিয়াকশনস, বুকে জড়িয়ে সার্টিফিকেট, সিএএতে নাগরিকত্ব পাওয়া, ভরত বললেন নতুন জীবন পেলাম। সেটা হিন্দুস্তান টাইমস বাংলাতে ছেপেছিল পেপার খবরটা। এখানে দেখো সংবাদ প্রতিদিনে ছেপেছে, লোকসভা নির্বাচনের মধ্যেই মিলল সিএএর সুফল, প্রথমবারেই নাগরিকত্ব পেলেন 14 জন শরণার্থী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন দ্রুতই সংশোধিত নাগরিকত্ব আইনের অধীনে 300 জনকে নাগরিকত্ব দেওয়া হবে। এইটা আমার দেওয়ার উদ্দেশ্য কেন? কারণ আমাদের এখন ভারতের সবথেকে বার্নিং যদি কোনো টপিকের কথা বলা হয় তার মধ্যে একটা হচ্ছে সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। বার্নিং টপিক মানে হট কেক বলা যায়, মানে এটা চাহিদা খুব বেশি খবরে এখন শিরোনামে আছে, এবং আমাদেরকে এটা পড়তেও হবে। যে খবর শিরোনামে থাকে সেটা যদি কনস্টিটিউশনাল রিলেটেড হয় তাহলে সেটাই পরীক্ষাতে চলে আসে। সংবিধানের নাগরিকত্বের জায়গাটা আমাদের পরীক্ষাতে আসবে, খুব ইম্পর্ট্যান্ট আমাদের ক্ষেত্রে, কারণ পরীক্ষাতে কোশ্চেনের জিকেগুলো সেইখান থেকেই সেট হয়, স্ট্যাটিক জিকে, যেটা বর্তমানে খবরে তোমার চলছে। ঠিক আছে, দেখো ভারতীয় সংবিধানের 5 থেকে 11 অনুচ্ছেদগুলি নাগরিকত্বের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, এখানে খুব সুন্দর করে ছবি দেওয়া আছে, দেখো এইটা আমি ক্রপ করেছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ওয়েবসাইট আছে indianconstitution.org বলে, সেখানে ভারতীয় সংবিধানটাকে টোটালি ডিজিটালাইজ করে বলা আছে। আমি সেখান থেকে পুরো কপি মানে স্ক্রিনশট মেরে এখানটাতে পিডিএফটাতে ভরেছি, ওইখানকারই লেখা এটা, মানে ওইখানকারই ডিজাইন এটা। পার্ট 2-তে আছে। তাহলে আমাদের নাগরিকত্ব কত নম্বর পার্টে আছে? পার্ট 2-তে কি আছে না সিটিজেনশিপ আছে। সিটিজেনশিপ সম্বন্ধে কি বলা আছে সংবিধানে? পার্ট 2-তে বলা আছে, পার্ট 2 অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ দ্য সিটিজেনশিপ প্রভিশনস ফর ইন্ডিয়া, ডিফাইনিং উইথ পার্সনস আর সিটিজেন্স অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। মানে বাংলা বলি আমি, যে ভারতীয় সংবিধান ডিল করে 2 নম্বর পার্টটাতে সিটিজেন্স মানে নাগরিকত্বের বিষয়টি, প্রভিশন নাগরিকত্ব প্রদানের বিষয়টিকে ভারতের, ডিফাইনিং মানে হচ্ছে সংজ্ঞায়িত করে। কি সংজ্ঞায়িত করে? উইচ পার্সনস আর সিটিজেন্স, কোন ব্যক্তিরা ভারতের নাগরিক, অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন মানে সংবিধানের কমেন্সমেন্ট মানে সংবিধানের ঘোষণা করার সঙ্গে সঙ্গে, মানে ঘোষিত হওয়ার সময় ভারতীয় নাগরিক কারা কারা সেটা ঘোষণা করে। অ্যান্ড লেইং ডাউন স্পেশাল কন্ডিশনস, এবং বিশেষ লেইং মানে হচ্ছে দেওয়া, প্রদান করা, লে আউট করা বলে না,
লেইং ডাউন স্পেশাল কন্ডিশনস মানে বিশেষ বিশেষ শর্ত আরোপ করে ফর পারসনস ব্যক্তিদের জন্যে অ্যাফেক্টেড বাই দ্য পার্টিশন অফ দ্য কান্ট্রি, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইফেক্টেড এবং অ্যাফেক্টেড দুটো সিনোনিমা হোমোফোনিক ওয়ার্ডস। ইফেক্টেড মানে হচ্ছে ফল লাভ করা, আর অ্যাফেক্টেড মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়া। অ্যাফেক্টেড বাই দ্য পার্টিশন অফ দ্য কান্ট্রি, ভারত যে ভাগ হলো, ভারত ভাগের ফলে যে আমাদের ক্ষতিগ্রস্ত হলো লোকজন, তার জন্যে যে নাগরিকত্বের প্রভিশন রাখা দরকার, সেইগুলো আমাদের পার্ট 2-তে আর্টিকেল 5 থেকে 11 নম্বর ধারাতে দেওয়া আছে। আমি চেষ্টা করেছি বাংলাতেও দিতে, বাংলাতেও বলা আছে সব ব্যাপারগুলো, চিন্তা করো না। যেটা অরিজিনালি কনস্টিটিউশনে লেখা আছে সেগুলোকে পড়ি, বাংলাতেও বলি, বাংলাতেও তোমরা পিডিএফটা পেয়ে যাবে, সমস্যা নেই। সিটিজেনশিপ অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, 5 নম্বর আর্টিকেলে বলা আছে যে সংবিধানের কমেন্সমেন্টের সময়ই কারা কারা নাগরিক হবে সেইটা। আর্টিকেল 6-এ বলা আছে, কি হচ্ছে বারবার, আর্টিকেল 6-এ বলা আছে যে পাকিস্তান থেকে ভারতে আগত ব্যক্তিদের নাগরিকতা সংক্রান্ত বিষয়। এর একটা ট্রিক্স আছে, আমি বলে দেবো, এগুলো ট্রিক্স আছে। 7 নম্বর আর্টিকেলে আছে রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন মাইগ্রেন্টস টু পাকিস্তান। 7 নম্বরে আছে যে সেই ব্যক্তিদের অধিকার, মানে নাগরিকত্বের অধিকার, যারা ভারত থেকে পাকিস্তানে চলে গেছে, ঠিক আছে। 8 নম্বরে আছে যে সার্টেন পারসনস, সেই নিশ্চিত সেই ব্যক্তিগুলোর কথা, অফ ইন্ডিয়ান অরিজিন, যা ভারতীয় মূলের, অরিজিন মানে ভারতের কি বলবো, ভারতীয় মূল যাকে বলা হয়, ভারতীয়, হ্যাঁ, রিজাইডিং আউটসাইড ইন্ডিয়া, যারা বিদেশে থাকে, মানে বিদেশে থাকা ভারতীয়দের নাগরিকতা সংক্রান্ত বিষয় বলা আছে আর্টিকেল 8-এ। আর্টিকেল 9-এ বলা আছে যে যদি ভলেন্টারিলি কোনো কেউ সিটিজেনশিপ গ্রহণ করে ফরেন স্টেটের, মানে বিদেশি কোনো রাষ্ট্রে, অ্যাট দ্যাট টাইম, ওই সময়েই আমাদের ভারতীয় নাগরিকত্ব বাতিল হবে। মানে যে মুহূর্তেই কোনো ভারতীয় কোনো বিদেশি নাগরিকত্ব গ্রহণ করবে, সেই মুহূর্তে ভারতের নাগরিকত্ব বাতিল হবে। এখান থেকে তোমাদের অক্ষয় কুমারের নাম মনে আসতে পারে, আজকে আমাদের স্লাইডে অক্ষয় কুমার আছেন, স্বমহিমায় বিরাজমান আছেন, স্লাইড আছে, আসবে অক্ষয় কুমার, আলিয়া ভাট আসবে, অক্ষয় কুমার আসবে, হেলেন আসবে, এসব আছে, কানাডিয়ান, হ্যাঁ পেয়ে গেছি, বলছি। দেখো এরপর ভারতীয় কে ইন্ডিয়ান, সেটা আমাদের মাথাতে তো চিটানো থাকে না, কী কীভাবে হবে সেইটা দেখো। 5টি উপায়ে অর্জিত হতে পারে, যেমন জন্ম, বংশোদ্ভূত, প্রাকৃতিকরণ, নিবন্ধন এবং ভূখণ্ডের অন্তর্ভুক্তি। এই 5 রকম ভাবে হতে পারে। ভূখণ্ডের অন্তর্ভুক্তিটা খুব সহজ বিষয়, কারণ আমরা যদি হঠাৎ করে আজকে পাকিস্তান দখল করে নিই, তাহলে আজকে যত পাকিস্তানি আছে সব ভারতীয় হয়ে যাবে। সিম্পল বিষয়, এর সঙ্গে কোনো রকম কোনো জটিলতা নেই। সেই জন্য আমরা এই 4টে জিনিস বুঝবো, জন্ম, বংশোদ্ভূত, প্রাকৃতিকরণ এবং নিবন্ধন, এই 4টে জিনিস আমরা বুঝবো। ভারতের ভূখণ্ডের অন্তর্ভুক্তি ব্যাপারটা খুব একটা ডিটেল বোঝার দরকার পড়বে না, কারণ আজকে আমি দখল করে নিলাম সেটা হয়ে যাবে। আজকে আমি দখল করে নিলাম বাইরের রাজ্য, বাইরের দেশ, বাংলাদেশ দখল করে নিলাম, বাংলাদেশিগুলো সব ভারতীয় হয়ে গেল, এর মধ্যে কোনো কিছু নেই। আমাদের সংবিধান শুধুমাত্র একক নাগরিকত্ব প্রদান করে, একটাই নাগরিকত্ব প্রদান করে, দুটো নাগরিকত্ব প্রদান করে না, মানে ডুয়াল সিটিজেনশিপ আমাদের প্রদান করা হয় না। এটি ভারতের জনগণের মধ্যে ভ্রাতৃত্ব এবং ঐক্যের অনুভূতি বাড়ায়, যে আমরা এক, এই যে পাসপোর্ট দিচ্ছে, ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া, OCI বলা হয় এটাকে। দেখ, ভারতে 2 ধরনের মানুষ আছে, একটা হচ্ছে নাগরিক, একটা হচ্ছে এলিয়েন। এই এলিয়েন কিন্তু এই এলিয়েন নয়, ঠিক আছে, এই এলিয়েনের বিষয়টা আলাদা। ভারতীয় নাগরিকরা ভারতীয় রাজ্যের, মানে ভারতের দেশের পূর্ণ সদস্য এবং তাদের প্রতি আনুগত্য রয়েছে এমন ব্যক্তি, মানে আমরা সবাই ভারতীয়, তারা সকলেই নাগরিক এবং রাজনৈতিক অধিকার ভোগ করে। আমরা ভারতের নাগরিক, ভারতে বসবাস করি, আমরা ভারতের রাজনৈতিক এবং সাংস্কৃতিক, অর্থনৈতিক সুযোগ সুবিধা ভোগ করি তো আমরা নানা রকম ফেসিলিটি এনজয় করি সরকার দ্বারা প্রদীয়। আর এলিয়েন কারা? এলিয়েন হচ্ছে অন্য দেশের নাগরিক, এবং তারাই সমস্ত নাগরিক এবং রাজনৈতিক অধিকার, সমস্ত নাগরিক এবং রাজনৈতিক অধিকার ভোগ করে না।
এখানে আমার বলা আছে যে কোথায় কোথায় কোন কোন আর্টিকেলগুলো বিদেশিরা ভোগ করতে পারে না, আমরা ভোগ করি স্পেশালি, সেগুলো বলা আছে। ভারতীয় না, হ্যাঁ, এতে এলিয়েন দেওয়া আছে। সেই কই মিল গয়া তো নয়, কি নাম, কি সিনেমাটার নাম, কই মিল গয়া, হ্যাঁ, কই মিল গয়া, সে জাদু, সেরকম টাইপের। এরা আমরা এলিয়ান বলে সিনেমাতে ভাবি, কিন্তু এলিয়ানটা অরিজিনালি হচ্ছে বিদেশিদেরকে এলিয়ান বলা হয়। যারা আমাদের বিদেশি তারাই এলিয়ান, ঠিক আছে। এখানে দেখো নেবারিং কান্ট্রিজগুলো বলা আছে, যাদের আইডিয়া একবারে বেসিক লেভেলে আছে তাদেরকে একটু বলে দিই। নেবারিং কান্ট্রিজের আমাদের আইডিয়াটা থাকা দরকার, বললে তবে আমরা সিটিজেনশিপটা বোঝাতে পারবো। দেখো এটা আমাদের নিজেদের দেশ, মেরা পিয়ারা ভারত। এখানে আমাদের বাংলাদেশ আছে পূর্ব দিকে, এইভাবে ইস্ট, ওয়েস্ট, নর্থ আর সাউথ হয়। উত্তরের দিকটা নর্থ, দক্ষিণ দিকটা সাউথ, ডান দিকটা ইস্ট আর বাঁ দিকটা ওয়েস্ট, ঠিক আছে। এখানে বাংলাদেশ আছে আমাদের পূর্ব দিকে, আমাদের প্রিয় রাষ্ট্র পাকিস্তান আছে পশ্চিম দিকে এবং আফগানিস্তান আছে পশ্চিম দিকে। উত্তর দিকে আছে আমাদের আরও ভালোবাসার দেশ চায়না এবং ভুটান আর নেপাল আছে। আর দক্ষিণ দিকে আছে শ্রীলঙ্কা আর মালদ্বীপও আছে, ঠিক আছে। আর মায়ানমার আছে আরও পূর্ব দিকে। এই দেশ কটা মোটামুটি আমাদের নেবারিং কান্ট্রি। যেহেতু এই এলাকাটা আমাদের এলাকাতে নেই, সেই জন্য আফগানিস্তানকে অনেক সময় আমাদের নেবারিং কান্ট্রি হিসেবে ধরা হয় না, যেহেতু এই এলাকাটা আমাদের আন্ডারে নেই, সেই জন্য, ঠিক আছে। তবুও আমরা ধরি, জোর করেই ধরি। বেশ, এলিয়ানদের দুই ভাগে ভাগ করা হয়েছে। এলিয়ানদের দুভাগে, একটা হলিউডের এলিয়ান, একটা বলিউডের এলিয়ান, সেরকম নয়। এলিয়ানদের দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ এলিয়ান, একটা হচ্ছে শত্রু এলিয়ান। বন্ধুত্বপূর্ণ এলিয়ান কারা না, ভারতের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে এমন দেশগুলির বিষয় হলো বন্ধুত্বপূর্ণ এলিয়ান। মানে ভারতের সাথে ইসরায়েলের ভালো সম্পর্ক আছে, রাশিয়ার আছে, আমেরিকার আছে, চীনেরও বর্তমানে আছে, ঠিক আছে। তারা বন্ধুত্বপূর্ণ এলিয়ান। আর শত্রু এলিয়ান হচ্ছে ভারতের সঙ্গে যুদ্ধরত দেশের প্রজা, তারা বন্ধুত্বপূর্ণ এলিয়ানের থেকে কম অধিকার ভোগ করে, ঠিক আছে। এইবার এইখানটা থেকে একটা কোয়েশ্চেন তৈরি হয়, এই শত্রু এলিয়ান আমরা তখনই বলতে পারবো যখন যুদ্ধ চলবে। তখন যুদ্ধ যদি না চলে তাহলে সে কিন্তু শত্রু এলিয়ান নয়। এখন যেহেতু ভারতের সাথে কোনো দেশেরই যুদ্ধ চলছে না, সেই জন্য এখন ভারতের সাথে কোনো দেশেরই শত্রু এলিয়ানের সম্পর্ক নেই, ঠিক আছে। যখন 1999 সালে কার্গিল ওয়ার চলছিল, তখন কিন্তু পাকিস্তান আমাদের শত্রু এলিয়ান ছিল। যখন 1971 সালে বাংলাদেশের সাথে বা পাকিস্তানের সাথে যুদ্ধ চলছিল, তখন আমাদের শত্রু এলিয়ান ছিল। যখন 61-তে চীনের সাথে যুদ্ধ চলছিল, তখন আমাদের শত্রু এলিয়ান চীন ছিল, এখন কিন্তু নয়। বুঝতে পারছো কি বলতে চাইছি? এখন আমাদের শত্রু এলিয়ান নেই। যদি যুদ্ধ চলে তবে শত্রু এলিয়ান, যুদ্ধ যদি না চলে তাহলে শত্রু তো কেন হবে? যুদ্ধ চলাকালীন যারা ওই দেশের লোকগুলো হচ্ছে শত্রু এলিয়ান। এবার দেখো, ফান্ডামেন্টাল রাইটস সেকেন্ড অনলি টু সিটিজেন্স। সিটিজেন্সের জন্যে কী কী? 15, 16, 19, 29 এবং 30 আর্টিকেল আমরা পড়বো। এরপরেই আমাদের পলিটির সব থেকে ইম্পর্টেন্ট টপিক শুরু হবে এই চ্যাপ্টার পরে, মানে পরের দিনের ক্লাসে। সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, পার্ট 3 অফ আওয়ার কনস্টিটিউশন। এখন বোঝাই নাই তো। আর সিটিজেন্স অ্যান্ড ফরেনার্স, মানে নাগরিক এবং বিদেশি লোকদের, সেইটা তারা কী কী ভোগ করে? 14, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28 এই আর্টিকেলগুলো ভোগ করে। এই আর্টিকেলগুলো যখন আমরা ডিটেল পড়বো তখন দেখবো, কারণ এটা পড়লে ফান্ডামেন্টাল রাইট পড়াতে হবে। তোমরা শুধু জেনে রাখো যে আমরা সিটিজেন হিসাবে শুধুমাত্র এই আর্টিকেলগুলি ভোগ করি। শুধু এই কোটা মুখস্থ করলেই হবে, বাকিগুলো তোমাদের এলিমিনেট করে দিলেই হবে। 15, 16, 19, 29, 30, 15 পরে 16, 19-এর পরে 10, তারপরে 29, তারপরে 30, ঠিক আছে। এই কোটা মনে রাখো, তাহলেই বাকি কোটা এলিমিনেট করতে পারবে। যদি বলে যে হুইচ আর্টিকেলস ইজ অনলি ফর সিটিজেন্স, তখন অপশানে ধরো 14, 20, 21, 19, 21 দিয়ে দিল, তখন তোমাকে শুধু 19টাকে টিক করে আসতে হবে। বুঝতে পারছো বিষয়টা কি বলতে চাইছি? শুধু 19টা সিটিজেনরা ইয়ে করতে পারে, এনজয় করতে পারে, বাকিরা সিটিজেন্স অ্যান্ড ফরেনার উভয়ই এনজয় করে। অনলি সিটিজেন্স বললে শুধু 19টা হবে। বুঝতে পারছো এই ব্যাপারটাই? এরপর দেখো, ভারতীয় রাজ্যের প্রতি নাগরিকদের কিছু কর্তব্য রয়েছে, যেমন কর প্রদান করা, তুমি ট্যাক্স দেবে,
সরকার চায় যে তুমি ট্যাক্স দাও, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে সম্মান করবে, জাতীয় সঙ্গীত বাজলে তোমাকে উঠে দাঁড়াতে হবে, জাতীয় পতাকা উত্তোলন করলে তোমাকে সম্মান জানাতে হবে, এইসব এগুলো তোমাকে কেউ ধরে মারবে না যদি ওগুলো তুমি না করো, কিন্তু ওগুলো করা একটা কর্তব্য। ভারতীয় নাগরিক হিসাবে যদি কোনো জায়গাতে জাতীয় সঙ্গীত বাজে তাহলে তুমি দাঁড়িয়ে সেটাকে সম্মান জ্ঞাপন করা তোমার উচিত। সেটা তুমি মানলে কি না বাবা মাকে সম্মান জানানো উচিত, কজন আর জানাই, তাই না? সম্মান করা বা সম্মান জানানো এগুলো তো একটা কর্তব্যের মধ্যে পড়ে, না করলে পরে তোমার জেল হবে না, জেল হেফাজতে হবে না, কিন্তু এগুলো উচিত। তেমনি জাতীয় সঙ্গীতকে সম্মান করা, জাতীয় পতাকাকে সম্মান করা, দিজ আর দ্য ডিউটিজ অফ আওয়ার সিটিজেন। As an Indian citizen, we have some special duties mentioned in article part 4A, which is fundamental duties added according to the Constitutional Amendment Act, 42nd Amendment Act, 1976, তাই না? জয়েন হয়েছিল ওই সময়, ইন্দিরা গান্ধীর সময়। অন্যান্য বিষয়ের সাথে দেশকে রক্ষা করাও আমাদের দায়িত্ব। আমরা দেশ বিরোধী কোনো কার্যকলাপে যুক্ত থাকবো না। সংবিধান শুধু ভারতের নাগরিকদের নিম্নলিখিত অধিকার বা সুযোগ সুবিধা প্রদান করে, যে কোটা আমি বলেছিলাম খানিকক্ষণ আগে, 15, 16, 19, 29, 30, সেই কোটার একটু ডিটেল বলা আছে, ইংরাজিতে বাংলাতে দুটোই বলে দিয়েছি। দেখো 15তে বলা আছে রাইট এগেনস্ট ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ, মানে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে কোনো বৈষম্য করা যাবে না। 15 নম্বর আর্টিকেল, ভালো করে বুঝো। 16 নম্বর আর্টিকেলে বলছে রাইট টু ইকুয়ালিটি অফ অপরচুনিটি, মানে সুযোগে সবার সমান থাকবে, সবার সমান সুযোগ থাকবে। যদিও ওই রিজার্ভেশনের জন্য সেটাকে একটু অ্যামেন্ড করা হয়েছে, কিন্তু সবারই সমান সুযোগ আছে। অফ পাবলিক এমপ্লয়মেন্ট, মানে সরকারি চাকরি লাভের ক্ষেত্রে সবার সমান সুযোগ আছে। আর্টিকেল 19-এ বলা আছে রাইট অফ ফ্রিডম অফ স্পিচ অফ এক্সপ্রেশন, মানে বাক স্বাধীনতার অধিকার, অ্যাসেম্বলি মানে কোনো জায়গায় সমবেত হওয়ার অধিকার, অ্যাসোসিয়েশন মানে কোনো সংঘ প্রতিষ্ঠা করার অধিকার, মুভমেন্ট মানে ঘোরাফেরা করার অধিকার, রেসিডেন্স মানে বসবাস করার অধিকার, এবং প্রফেশন মানে যে কোনো পেশা মানে করার অধিকার। তুমি আজকেই মনে করলে 3 ভাঙা লোহা ভাঙা বিক্রি করতে পারো, কেউ তোমার বারণ করবে না, কিনতে পারো, বিক্রি না, ঠিক আছে? তা প্রফেশন যে কেউ যা কিছু করতে পারে, বারণ করার কিছু নেই, যদি সেটা লিগেল হয়। ইলিগেল হলে বিষয়টা আলাদা। কালচারাল রাইটস আছে 29-এ, মানে সাংস্কৃতিক অধিকার, এবং 30-এ আছে এডুকেশনাল রাইটস, মানে শিক্ষার অধিকার, এসব আছে। আরেকটা দেখো আমাদের 326 নম্বর ধারাতে আছে এটা, রাইট টু ভোট, ভোট দেওয়ার অধিকার একটা আছে। সেটাও আমাদের ইলেকশনস অফ লোকসভা যেটা হয়ে গেল আমাদের, এখনো চলছে গোটা দেশে, অ্যান্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং বিধানসভাতে ভোট দেওয়ার যে অধিকারটা সেটা আমাদের আছে। রাইট টু কন্টেস্ট মানে ভোটে দাঁড়াবার অধিকার। আজকে তুমি মনে করলে ভোটে দাঁড়াতে পারো, যদিও আমাদের এখানে দাঁড়ানোর ক্ষমতা নেই, পার্টি তোমাকে প্রমোট করবে তবে তুমি দাঁড়াতে পারবে, আদারওয়াইজ তোমার বাড়ি ঘর দুয়ার ভেঙে দেবে তুমি যদি ভোটে দাঁড়াও। নির্দলে দাঁড়ালেও অবস্থা খারাপ হয়ে যাবে তোমার। কিন্তু আছে, রাইট টু কন্টেস্ট আছে ফর দ্য মেম্বারশিপ অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড দ্য স্টেট লেজিসলেচার, মানে এমএলএ বা এমপি সিটে তুমি দাঁড়াতে পারো, তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো ফুলফিল করলেই হয়। আর একটা এলিজিবিলিটি টু হোল্ড সার্টেন পাবলিক অফিসেস, মানে কোনো সরকারি পদে আমাদের বসা যেতে পারে, মানে যে কেউ হতে পারে, মানে প্রেসিডেন্ট হতে পারে, ভাইস প্রেসিডেন্ট হতে পারে, জাজ হতে পারে সুপ্রিম কোর্টের, হাইকোর্টের জাজ হতে পারে, গভর্নর হতে পারে রাজ্যের, অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, এইগুলো আমাদের ভারতীয়রাই হবে, বিদেশের কেউ হবে। ভারতীয় ছাড়া বিদেশি কোনো লোককে নিয়ে এসে অ্যাডভোকেট জেনারেল আমি করতে পারবো না, বা অ্যাটর্নি জেনারেল করতে পারবো না, বা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের জাজ বানাতে পারবো না। দে মাস্ট বি দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া, অবশ্যই তাদেরকে ভারতীয় সিটিজেন হতে হবে, ঠিক আছে? এরপর দেখো, ইন ইন্ডিয়া both a citizen by birth as well as naturalized citizen, জন্মের মাধ্যমে বা স্বাভাবিকভাবে ভারতীয় সিটিজেন হতে হবে, এলিজিবল ফর দ্য অফিস অফ দ্য প্রেসিডেন্ট, while in USA only a citizens of birth, not the naturalized citizen. দেখো আমরা ন্যাচারালাইজেশন প্রসেসে কিভাবে সিটিজেনশিপ পাবো সেটা পড়বো। 4 রকমের সিটিজেনশিপের প্রসেস পড়বো। একটা বাই বার্থ হয়, একটা এই তার মধ্যে একটা হচ্ছে ন্যাচারালাইজড
মানে প্রকৃতিকরণের মাধ্যমে সিটিজেনশিপ এটা হয়। ইউএসের ক্ষেত্রে এটা একটু আলাদা। ইউএসের ক্ষেত্রে বাই বার্থ তোমার ইউএসএতে সিটিজেনশিপ পেতে হবে, ন্যাচারালাইজড প্রসেসও হবে না। ন্যাচারালাইজড প্রসেস আছে, আচ্ছা সব ব্যাখ্যা আছে। এটা মনে রেখো যে ইউএসএতে আমাদের দেশে যে কোনোভাবে হতে পারে, কিন্তু ইউএসএতে শুধুমাত্র বাই বার্থ হবে, ন্যাচারালাইজড প্রসেসও হয় না। ঠিক আছে, এটা হয় না। এটা বাংলাতে বলা আছে, আমি যেটা বললাম এখনইভাবেই, এখন সেটাই বাংলা করা আছে, সেটাই আর ব্যাখ্যা করছি না আমি। নাগরিকত্বের সংজ্ঞা, নাগরিকত্ব স্থির হয় কিভাবে? যারা কথাগুলো বুঝতে পারছো না বা মনে হচ্ছে একটু ডাউট আছে, জিজ্ঞাসা করছো না, তারা ভিডিওটা আরেকবার দেখে নেবে। ভিডিওটা আপলোড হবে, এটা রেকর্ডিং হচ্ছে, চ্যানেলে দেখে নেবে, বুঝতে পারে যাবে। নাগরিকত্বের সংজ্ঞা এবং নাগরিকত্ব স্থির হয় কিভাবে? দেখো এখানে বাই বার্থ আছে, বাই ডিসেন্ট আছে। ডিসেন্ট মানে হচ্ছে বংশ পরম্পরায়, বাই ন্যাচারালাইজেশন আর বাই রেজিস্ট্রেশন। 4 রকম প্রসেসে আমাদের নাগরিকত্ব হয়। ঠিক আছে, এখানে দেখো নাগরিকত্ব প্রদানের জন্য 2টি সুপরিচিত নীতি রয়েছে। দারুণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ফর এসএসসি। এসএসসি এটা খুব জিজ্ঞাসা করে যে জুস সোলি এবং জুস স্যাঙ্গুইনিস জিনিসটা কি। ঠিক আছে, নাগরিকত্ব সম্বন্ধে আজকে যে ক্লাসটা তোমরা করছো, এর বাইরে কোনো কিছু ডেটা পড়ার দরকার পড়বে না, কারণ এর বাইরে কোনো ডেটা বিশেষ নেই মানে তোমাদের পড়ার জন্য। আছে যারা ল ট নিয়ে পড়ে তাদের জন্য আছে, কিন্তু তোমাদের জন্য দরকার নেই। মোটামুটি ম্যাক্সিমাম জিনিসটাই এখানে দেওয়া আছে এই পিডিএফটা আমি শেয়ার করে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে। পিডিএফটা শেয়ার করে দেবো, তোমরা দেখে ইয়ে করে নেবে, ডাউনলোড করে দেবো। নাগরিকত্ব প্রদানের জন্য 2টি সুপরিচিত নীতি রয়েছে, একটা হচ্ছে জুস সোলি আর একটা হচ্ছে জুস স্যাঙ্গুইনিস। বলছে জন্মস্থানের ভিত্তিতে নাগরিকত্ব প্রদান করলেও, মানে তাহলে জুস সোলি মানে জন্মস্থানের ভিত্তিতে নাগরিকত্ব, জুস স্যাঙ্গুইনিস মানে রক্তের বন্ধনকেও স্বীকৃতি দেয়। রক্তের বন্ধন মানে হচ্ছে ব্লাড রিলেশন। তুমি না জন্মালেও যদি ব্লাড রিলেশনে থাকে তাহলে পরেও হবে। তাহলে যদি জন্মাও সেই ভূমিতে, মানে ভারতে যদি কেউ জন্মায় দিয়ে যদি নাগরিকত্ব পায়, সেটা হচ্ছে জুস সোলি। যদি ভারতে তার বাবা মায়ের জন্ম হয়ে থাকে দিয়ে যদি সে অন্য কোথাও জন্মায় তাহলেও সে নাগরিকত্ব পেতে পারে, সেটা হচ্ছে জুস স্যাঙ্গুইনিস। বুঝতে পারছো? মতিলাল নেহরু দেখো 1928 সালে নেহরু কমিটি রিপোর্ট পেশ করেছিল, আমরা ইতিহাসে পড়েছি। তখন ভারতীয় নেতৃত্ব জুস সোলির আলোকিত ধারণার পক্ষে ছিল। আলোকিত মানে হচ্ছে এনলাইটেন্ড একটা বিষয়। জুস সোলি বিষয়টা মানে হচ্ছে সোইলি মানে হচ্ছে সয়েল, বা এখানে জন্মালেই ভারতীয়, ভারতে জন্মালেই ভারতীয় জুস সোলি। জুস স্যাঙ্গুইনিসের জাতিগত ধারণাটি গণপরিষদ প্রত্যাখ্যান করেছিল, কারণ এটি ভারতীয় নীতির বিরুদ্ধে ছিল। কিন্তু এখন আছে, এখন আবার জুস স্যাঙ্গুইনিস আছে। ঠিক আছে, এরপর দেখো জুস সোলি আর জুস স্যাঙ্গুইনিসের দুটো খুব সুন্দর ব্যাখ্যা করা আছে। ছবিটা দেখতে পাচ্ছ নিশ্চয় সবাই, জুস সোলি আর জুস স্যাঙ্গুইনিস। জুস সোলিতে বলছে দ্য রাইট অফ এনিবডি, প্রত্যেকের একটা অধিকার আছে, বর্ন ইন দ্য টেরিটরি অফ এ কান্ট্রি, একটা দেশের টেরিটরি মানে হচ্ছে একটা এলাকার মধ্যে যদি জন্মায়, টু ন্যাশনালিটি অর সিটিজেনশিপ, তারা সেই দেশের নাগরিকত্ব গ্রহণ করবে, পাবে। রামপুরহাট যেহেতু ভারতের মধ্যে, রামপুরহাটে যদি কেউ জন্মায় বাংলাদেশি কোনো লোক, তাহলে সে ভারতীয় নাগরিকত্ব পাবে। এটা হচ্ছে জুস সোলি, মানে ভারতে যেহেতু জন্মাচ্ছে রক্তের ইয়ের দরকার নেই, বাবা আমেরিকান মা আমেরিকান, ভারতে জন্মালে সে ভারতের নাগরিকত্ব পেতে পারে, যেহেতু ভারতে জন্মেছে। ভারতের বার্থ সার্টিফিকেটটা যদি ভারতে হয়, বুঝতে পারলে? মানে ধরো এখানে হসপিটালে জন্মেছে, সে ধরো উগান্ডার লোক, উগান্ডার দুজন ধরো ভারতে বেড়াতে এসছে, এখানে থেকে গেছে, এখানে তার বাচ্চার জন্ম হয়েছে, এবং ধরো রামপুরহাট মেডিকেল কলেজে জন্ম হয়েছে। দখলবাটি গ্রাম পঞ্চায়েত থেকে তাকে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, স্বাভাবিক হবেই তো। সেই ছেলে বা মেয়ে, দ্যাট চাইল্ড, সে উগান্ডারও সিটিজেনশিপ পেতে পারে, ভারতেরও পেতে পারে। ভারতের পেতে পারে জুস সোলি পদ্ধতিতে, যেহেতু ভারতের জন্মেছে বলে। ঠিক আছে, জুস সোলি ইজ দ্য ল্যাটিন ফর ল অফ সয়েল। ইট মিনস বার্থরাইট অফ বার্থরাইট সিটিজেনশিপ। ইট কন্টেন্স উইথ কন্ট্রাস্ট উইথ জুস স্যাঙ্গুইনিস, ল্যাটিন ওয়ার্ড ল অফ ব্লাড। এখানে বলা আছে দেখো,
এরপর হচ্ছে জুস স্যাঙ্গুইনিস, a legal system in which our citizenship is determined by our parents nationalities rather than where we were born. কোথায় জন্মেছি সেটা ব্যাপার নয়, রক্তের সম্পর্ক থাকলেই হবে। দেখো এখানে জুস স্যাঙ্গুইনিস বলছে পেরেন্টস অফ সিটিজেনশিপ কান্ট্রি বিতে আছে ধরো, কিন্তু জন্মেছে কান্ট্রি এতে, তখন দ্য বেবি বিকামস এ সিটিজেন্স অফ কান্ট্রি বি। আর সলিটা হচ্ছে, বিষয়টা বুঝতে পারছো নিশ্চয়, ব্যাখ্যা করার বিষয় দরকার নেই। মানে যদি জন্মাই কোনো জায়গাতে মাটির গুণে সে সেই জায়গাটা হয়ে যেতে পারে সলি মানে সয়েল, আর বাবা মায়ের যদি রক্তের সম্পর্ক থাকে তাহলে সহজ, বুঝতে পারলে? মানে ধরো ভারতীয় কোনো ব্যক্তি আমেরিকাতে থাকে, তার ভারতীয় নাগরিকত্ব আছে, সেই বাবা এবং মায়ের বা বাবার একার বা মায়ের একার, তখন সেই সময় সে যদি আমেরিকা ধরো লস অ্যাঞ্জেলসে জন্ম নিল, সে যতই লস অ্যাঞ্জেলসের বার্থ সার্টিফিকেট থাকুক না কেন, যেহেতু বাই বার্থ মানে জুস স্যাঙ্গুইনিসে সে রক্তের সম্পর্কে একজন ভারতীয়ের সঙ্গে সম্পর্কিত, সেই জন্য সে ভারতীয় হবে। বোঝা গেল বিষয়টা? এইগুলো কিন্তু বুঝতে যাবে, নইলে সিএএ শেষে যেটা আমি বোঝাবো সেটা বুঝতে পারবে না। শেষে সিএএ আছে 2019-এর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। এরপর দেখো পঞ্চম অনুচ্ছেদে আমাদের কি আছে, পঞ্চম অনুচ্ছেদ, ঠিক আছে, যারা ভারতে বসবাসকারী এবং জন্মগ্রহণ করেছেন তাদের সবাইকে নাগরিকত্ব দেওয়া হয়েছে, জন্ম নিয়েছে। এমনকি যারা আবাসিক ছিলেন, ভারতে জন্মগ্রহণ করেননি, কিন্তু যাদের বাবা মায়ের মধ্যে কেউ ভারতে জন্মগ্রহণ করেছিলেন, তারাও নাগরিক হিসাবে বিবেচিত হয়, যেটা আমি বললাম জুস স্যাঙ্গুইনিস। যে কেউ 5 বছরের বেশি সময় ধরে একজন সাধারণ বাসিন্দা ছিলেন কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করা অধিকারী ছিলেন, তখন 5 বছর ছিল একটা ডিমার্কেশন। একজন ধরো পাকিস্তানি বা একজন, পাকিস্তান কথাটা পরে উল্লেখ করবো, আমি ধরো একটা দেশের নাম করলাম, ধরো একজন চাইনিজ ভারতে এসে 5 বছর ধরে আছে, সে কিন্তু ভারতে নাগরিকত্ব হিসাবে অ্যাপ্লাই করতে পারত, যে আমি ইন্ডিয়ান সিটিজেনশিপ নেবো, যেমন মাদার টেরেসা নিয়েছিলেন। যুগোস্লাভিয়া থেকে অ্যাগনেস গোনেক্সা বুজাকসিন বলে এক ভদ্রমহিলা কলকাতাতে এসে ছিলেন এবং তিনি ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছিলেন। মাদার টেরেসা তো ভারতীয় হিসেবেই ধরা হয়, কারণ ভারতের সিটিজেনশিপ নিয়েছিলেন, বুঝতে পারছো? মাদার টেরেসা, কিন্তু মাদার টেরেসা তো বাড়ি ভারতে নয়, কোথায় বাড়ি? যুগোস্লাভিয়া বাড়ি, ঠিক আছে? তাহলে পঞ্চম অনুচ্ছেদ বা ফিফথ পঞ্চম আর্টিকেলে কি আছে বুঝতে পারলে? নেক্সট, আর ধারা নম্বর 6 দেখো, ধারা নম্বর 6 এটি পাকিস্তান থেকে ভারতে চলে আসা নির্দিষ্ট ব্যক্তিদের নাগরিকত্ব প্রদান করে। দেখো পাকিস্তান থেকে ভারতের লোটা কম্বল নিয়ে আসছে ভারতে, ঠিক আছে? যেহেতু স্বাধীনতার পূর্বে দেশভাগ এবং অভিবাসন হয়েছিল, অভিবাসন মানে ইমিগ্রেশন, মানে ওই যে ইমাইগ্রেশন বলে না, মাইগ্রেশন হয়েছিল। অনুচ্ছেদ নম্বর 6 নির্ধারণ করছে যে কেউ জুলাই 19 তারিখগুলো খুব ইম্পর্টেন্ট এখানে, 19 জুলাই 1949-এর আগে ভারতে চলে যদি যায় কেউ, মানে স্বাধীনতা 47-এ পেয়েছে, 19 জুলাই দিনটাকে একটা নির্দিষ্ট করা হয়েছে, ওই দিনের আগে পর্যন্ত যদি পাকিস্তান থেকে কেউ ভারতে চলে এসছে, ভারতে চলে আসার ছবি আছে, দেখো ভারতে চলে এসেছিল এভাবে পাকিস্তান থেকে ভারতে, ট্রেনের থেকে ওপরে চেপে, নানান রকম ভয়ঙ্কর ছবি আছে। সেই ট্রেন টু পাকিস্তান বলে একটা খুশবন্ত সিংয়ের বই আছে, দারুণ আছে, ঠিক আছে? মানে ভয়ঙ্কর একটা সময় দিয়ে আমরা পেরিয়েছি একটা টাইমে, মানে মানুষের ভিটে মাটি হারা হয়েছিল, বহু মানুষ মানে এমনিতেই করোনার সময় যেমন অনেক মানুষ এমনিতেই কোথাও হারিয়ে গেছে কোয়ারেন্টাইনে, আমরা খবর পাই না, তেমনি করোনার থেকেও ভয়ঙ্কর সময় আমরা কাটিয়েছি পার্টিশনের সময়। পার্টিশনের সময় ভারত যে একটা ডিভাস্টেটিং সিচুয়েশনের মধ্য দিয়ে গিয়েছিল, সেইটার তুলনা এখনও পর্যন্ত ভারতে হয়নি, বা গোটা পৃথিবীর ইতিহাসে বিরল। এত বড় সংখ্যক মানুষ এতভাবে অ্যাফেক্টেড হয়েছিল, বিশেষ করে বাঙালি এবং পাঞ্জাবিরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই পার্টিশনের সময়। বেশ দেখো, যদি তার বাবা মা দাদা দাদি মধ্যে কেউ ভারতে জন্মগ্রহণ করে তবে সে স্বয়ংক্রিয়ভাবে ভারতের নাগরিক হয়ে যাবে। আর কিন্তু যারা এই তারিখের পরে ভারতে প্রবেশ করেছে তাদের নিজেদের নিবন্ধন করতে হবে, মানে রেজিস্ট্রেশন করতে হবে। এবার এটা মুখস্থ রাখার একটা ট্রিক্স বলি, 6টা দেখো এইভাবে হয় না, 6টা লেটারটা, 6 লেটারটা যেহেতু এরকমভাবে হয়, পাকিস্তান একটা ছোট দেশ, পাকিস্তান থেকে একটা বড় দেশ ভারতে চলে এলো, তাহলে 6 নম্বর আর্টিকেলে মনে রাখবে
যে পাকিস্তান থেকে ভারতে আগত ব্যক্তিদের নাগরিকতা সংক্রান্ত বিষয়। আর্টিকেল 6 আছে পাকিস্তান থেকে ভারতে আসা ব্যক্তিদের নাগরিকতা সংক্রান্ত বিষয়। সংখ্যাটা ভালো করে দেখো, সংখ্যাটা দেখো 6 এরকম দেখতে না, 6টা দেখো প্রথমে শুরু হচ্ছে সরু থেকে মোটার দিকে। পাকিস্তান বেশি বড় দেশ না আমাদের দেশ বেশি বড় দেশ? আমাদের দেশ বড়, তাই পাকিস্তান থেকে ভারতে আসা, ভারত একটা মোটা দেশ, বড়, এখানে দেখো বড় জায়গাটা আর এই জায়গাটা ছোট, তাহলে পাকিস্তান থেকে ভারতে আসার ব্যক্তিদের নাগরিকতা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে আর্টিকেল 6। ভুলবে না, যদি ভালো করে শোনো তাহলে ভোলার কথা নয়। এরপর দেখো এইটা, এই ছবিটা দেওয়া হয়েছে তোমাদের ওই পার্টিশনের টাইমে মর্মান্তিক বিষয়টা দেখানোর জন্য। এখানেও তাই, পাকিস্তানে নির্দিষ্ট অভিবাসীদের নাগরিকত্ব প্রদান করা হয়েছে, মানে পাকিস্তানের ব্যক্তি, মানে পাকিস্তানেই ছিল সেই ব্যক্তি পাকিস্তানে বসবাসকারী ভারতীয়দের নাগরিকতা সংক্রান্ত বিষয় বলা হয়েছে আর্টিকেল 7। বলছে 1 মার্চ 1947 পর পাকিস্তানে চলে গেছিলেন, কিন্তু পরবর্তীকালে আবার পুনর্বাসনের অনুমতি নিয়ে ভারতে এসেছে। মানে 1947 সালে যখন ভারত ভাগ হয় তখন মানুষের মনের মধ্যে এমন একটা হর্নস অফ ডিলেমা চেপে বসেছিল, নিজের ভিটেমাটি ছাড়া যে কি ভয়ঙ্কর অবস্থা হয়। তোমরা তুলসী গাছ বলে একটা গল্প পড়েছিলাম, সেইখানে বুঝতে পারবে, ঠিক আছে? তারপর আরও ওরকম ধরনের অনেক গল্প আছে, যে গল্পগুলোতে নিজের ভিটে ছাড়ার যে কষ্টটা সেটা খুব ভালো মতোভাবে আঁচ করতে পারবে, যে নিজের ভিটে চলে গেলে পরে কি পরিস্থিতি হয়। কেউ প্রচুর জমি জায়গা এক জায়গাতে রেখে দিয়ে হয়তো দাঙ্গার ভয়ে ভারতে চলে এসেছিল, দাঙ্গা যখন থামলো তখন আবার গিয়ে দেখছে আমার আর কিছুই নেই, তখন যখন গেল দেখলো যে আমি ওখানেও ভিখারি, আবার ভারতে গিয়েছিলাম ভারতেও ভিখারি, তাহলে সে আবার ঘুরে ভারতে চলে এলো। সেখানে আর দাঙ্গার মানে কমিউনাল রায়টস যেটা চলছিল, যেটা ইংরেজরা লাগিয়ে দিয়ে গিয়েছিল, সেইটাতে মানে রীতিমতোভাবে সর্বশান্ত হয়ে গেছে। সেই ব্যক্তি ভারতে এসে তো আবার ভারতীয় নাগরিকত্ব নেবে, তাদের নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে আর্টিকেল 7। মনে রাখবে খোঁচা, এইরকম একটা ধরো তুমি খোঁচা বানিয়েছো, পাকিস্তানে যদি তুমি গিয়ে থাকো তোমার কি ভালো পরিস্থিতি হবে না পাকিস্তানের লোকগুলো তোমাকে খোঁচা দিয়ে মেরে দেবে? তাহলে আর্টিকেল 7 আছে পাকিস্তানে বসবাসকারী ভারতীয়দের নাগরিকতা সংক্রান্ত বিষয়। হ্যাঁ, দিয়ে আবার ভারতে চলে গেল। হ্যাঁ, সবই তো বর্ডার লাইনের লোকগুলো সমস্যা হয়েছিল। আমারই পরিচিত একটা ফ্যামিলি আছে যাদের বাংলাদেশের নোয়াখালী বলে যে জায়গাটা আছে না, নোয়াখালী দাঙ্গার সময় তারা চলে এসেছিল নদিয়াতে আছে। আমার এক বান্ধবীর ফ্যামিলি আছে, তা নোয়াখালীতে ওদের জমিদারি ছিল, ওইটাই জমিদারি ছিল। তা ওরা চলে এসে, মানে ওর দাদু এসছিল, তো চলে এসে আবার যখন ফিরে যায় তখন দেখে যে ওদের সমস্ত কিছু দখল হয়ে গেছে, আবার ভারতে ফিরে আসে। ঠিক আছে, এরকম ঘটনা ঘটেছে। বেশ, এই আইনটি তাদের প্রতি বেশ সহানুভূতিশীল ছিল। আমরা জানি 1971 সালে আবার ফিরে এসেছিল, তখন সেই পাট্টা দেওয়া হয়েছে, বাঙাল যারা বলা হয়, বাঙালদেরকে পাট্টা দেওয়া হয়েছিল ইন্দিরা গান্ধীর সময়। পাকিস্তান থেকে অভিবাসিত হয়েছিল এবং তাদের উদ্বাস্তু বলে অভিহিত করা হয়েছিল। তাদের চেয়ে যারা বিভ্রান্তির মধ্যে পাকিস্তানে আটকা পড়েছিলেন বা সেখানে গিয়েছিলেন কিন্তু শীঘ্রই ফিরে আসার আবার সিদ্ধান্ত নিয়েছিলেন, তাদের ক্ষেত্রে এইসব ব্যাপারগুলো আছে। আর্টিকেল নাম্বার 8, আর্টিকেল নাম্বার 8 আছে বিদেশে বসবাসকারী ভারতীয়দের নাগরিকতা সংক্রান্ত বিষয়। বুঝতে পারছো তো? বিদেশে বসবাসকারী ভারতীয়দের নাগরিকতা সংক্রান্ত বিষয়। এদিকে এই ব্যক্তি বিদেশে যাবে বলে তাকিয়ে আছে, এরোপ্লেন উড়ে চলে গেছে, ফ্লাইট মিস করেছে। ভারতের বাইরে বসবাসকারী ভারতীয়দের বংশোদ্ভূত কিছু ব্যক্তি নাগরিকত্বের অধিকার প্রদান করেছে। ভারতের বাইরে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত যে কোনো ব্যক্তি যিনি বা যারা বাবা মা দাদা দাদির মধ্যে কেউ ভারতে জন্মগ্রহণ করেছেন, তিনি নিজেকে ভারতীয় কূটনৈতিক মিশনে মানে ভারতীয় বলে নিজেদেরকে রেজিস্ট্রেশন করাতে পারে। এটা মনে রাখবে, বিদেশে বসবাসকারী ভারতীয়দের নাগরিকতা সংক্রান্ত বিষয় আছে আর্টিকেল নাম্বার 8-এ। এইটা এইভাবে তুমি লিখে মনে করতে পারো।
8 মানে দেখো এটা একবার যাচ্ছে একবার আসছে, একবার যাচ্ছে একবার আসছে, একবার যাচ্ছে একবার আসছে, বিদেশে একবার যাচ্ছে ভারতে একবার আসছে, বিদেশে একবার যাচ্ছে ভারতে একবার আসছে। তাহলে এবার যাওয়া আসা করছে যারা, তারা হচ্ছে বিদেশি এবং তাদের নাগরিকত্ব সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে আর্টিকেল নাম্বার 18। ঠিক আছে, সংখ্যাগুলোর ফরমেশনেই মনে রাখা যায় ট্রিক্সে। মানে এটা আমি বলছি না যে এটাই নিয়ম হয়েছে তা নয়, আমি এমনি নিজের মতো করেই বলছি, যাতে করে আমি যেভাবে মনে রেখেছি তোমরা যেটা মনে রাখতে পারো। আসছে তো বটেই। এনআরআই ডে পালন করা হচ্ছে না, ভারতে আসবে না নিজেদের দেশে। দুর্গাপুজোর সময় প্রচুর বিদেশি ভারতীয় ভারতে আসে, বিশেষ করে বাঙালি প্রচুর জন আসে ভারতে আসে দুর্গাপুজোর সময়। ঈদের সময় আসে প্রচুর জন নিজের দেশ বেড়াতে আসে। দেখো লক্ষ্য করে যারা সৌদিতে থাকে, ঈদে থাকে, ঈদের সময় বাড়ি আসে না, তাহলে যাওয়া আসা করছে, তাদের নাগরিকত্ব তো ব্যাপার আছে। 9 নম্বর অনুচ্ছেদে বলা আছে, ধারা নাম্বার আর্টিকেল নাম্বার 9-এ বলা আছে, শর্ত থাকে যদি কোনো ব্যক্তি অবশ্যই স্বেচ্ছায় বিদেশিরা নাগরিকত্ব অর্জন করে তবে তারা ভারতের নাগরিক হবে না। এই যে এখানে একটা ডেটা দেওয়া হয়েছে, অ্যারাউন্ড 4 লাখ পিপল গিভ আপ ইন্ডিয়ান সিটিজেনশিপ। এটা 2019-এর ডেটা। 2019-এর হিসাব অনুসারে প্রায় 4 লক্ষ লোক ভারতের নাগরিকত্ব ত্যাগ করেছে। ঠিক আছে, তা বিষয়টা হচ্ছে যে মুহূর্তেই কোনো ব্যক্তি বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করবে সেই মুহূর্তেই তার নাগরিকত্ব বাতিল হবে। মনে রাখবে আর্টিকেল নাম্বার 9। এটাকে একটা মানুষ মনে করো, মানুষের মুখে যদি সমস্ত রক্ত জমা হয় তাহলে মানুষটা তো মারা যাবে। তাই এই ব্যক্তির মুখেই সমস্ত রক্ত জমা হয়ে গেছে বলে ভারতীয় নাগরিকত্ব বাতিল হয়ে গেছে। ঠিক আছে, এটা মনে রাখো, তাহলেই হবে, মনে থাকবে। নেক্সট, এই তো অক্ষয় কুমার চলে এসছে। ইন্ডিয়ানস হু গিভ আপ দেয়ার সিটিজেন্স ফর 2019-এর ডেটা দেখো এখানে আছে। ইউএসএতে 19-এ, 20-তে, 21-এ কত কত লোক ইউএসএ সিটিজেনশিপ নিয়েছে, কানাডার সিটিজেনশিপ কত নিয়েছে, ইউনাইটেড কিংডমের সিটিজেনশিপ কত নিয়েছে, একবারে অথেন্টিক হিন্দুস্তান টাইমসের ডেটা। এটার জন্য রীতিমতোভাবে আমাকে সিটিজেনশিপ নিয়ে খাটতে হয়েছে যে এই ডেটাগুলো নেওয়ার জন্য, যে কোন দেশে। এখান থেকে কোশ্চেন তৈরি হয় যে 2021-এর ডেটা অনুসারে সব থেকে বেশি সিটিজেনশিপ নিয়েছে কোন দেশের লোক, মানে ভারতের সিটিজেনশিপ ত্যাগ করে, সেটা হচ্ছে ইউএসএ। দেখো 78,284 জন লোক সিটিজেনশিপ নিয়েছে, বুঝতে পারছো। আর নেক্সট হচ্ছে কানাডা। এই দুটো দেশে সব থেকে বেশি ভারতীয় আছে। হ্যাঁ, 78,284 জন লোক ইউএসএ সিটিজেনশিপ নিচ্ছে ভারত থেকে। 78,284, ভাবতে পারছো, প্রায় 1 লক্ষের কাছাকাছি লোক সিটিজেনশিপ নিচ্ছে। মানে এটা নিয়েছে, তাহলে যাচ্ছে কতজন? এটা তো ভারতের নাগরিকত্ব ত্যাগ করে দিয়ে বিদেশের নাগরিকত্ব গ্রহণ করেছে, তারও 3 গুণ হবে। তাহলে বিদেশে যাচ্ছে এবং সেখানে থাকছে পড়াশোনার জন্য, কাজের জন্য, আবার ভারতে ফিরে আসছে, তাই না? বেশ, এখানে দেখো কতজনের ডেটা দেওয়া আছে। ডেটাটা খুব বেশি আপডেটেড নেই, কিন্তু মনে রাখা বা নামগুলো দেওয়ার জন্য তোমাদের ইয়ে করা। এটা এই ভদ্রলোকের নাম, ভদ্রমহিলার নাম হচ্ছে হেলেন। সে পিয়া তু আব তু আজা বলে সেই একটা গান আছে না, সেই ডন সিনেমা, সেই ভদ্রমহিলা এটা। ঠিক আছে, ভেটেরান অ্যাক্ট্রেস হেলেন, কি হচ্ছে, হেলেন জায়রাং রিচার্ডসন অরিজিনালি বিলং টু বার্মা। তার বাড়ি হচ্ছে বার্মা। তিনি অ্যাংলো ইন্ডিয়ান ফাদার, তার বাবা ভারতীয় ছিলেন। জায়রাং অ্যান্ড বার্মিস মাদার, তার মা একজন বার্মিস ছিলেন, এবং মার্লিন রিচার্ডসন তার মায়ের নাম। কোনো দরকার নেই মনে রাখার, এমনি ডেটাটা যেহেতু দেওয়া হয়েছে সেই জন্য এটা করা হয়েছে। সি ওয়াজ বট আপ ইন বার্মাতে বড় হয়েছেন, কিন্তু পরবর্তীকালে তিনি বলিউডে কাজ করতে শুরু করেন এবং বিয়ে করেন সালিম খান বলে একটা ভারতীয়র সাথে, এবং তিনি ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়েছেন। তাহলে একজন বিদেশি ভারতীয় সিটিজেনশিপ পেয়েছেন, একটা উদাহরণ হচ্ছে হেলেন। ঠিক আছে, নেক্সট দেখো, একে তো তোমরা সবাই চেনো, আলিয়া ভাট। আলিয়া ভাট হচ্ছে ফিল্ম মেকার মহেশ ভাটের মেয়ে এবং সোনি রাজদান এবং মহেশ ভাটের মেয়ে উনি। ওই রণবীর সিংয়ের স্ত্রী, রণবীর কাপুরের স্ত্রী। হ্যাঁ, আর তিনি যদিও যেহেতু মহেশ ভাট ইন্ডিয়ান সিটিজেন, আলিয়া ব্রিটিশ পাসপোর্ট এবং সিটিজেনশিপ নিয়েছেন, মানে উনি ভারতীয় নন, উনি ব্রিটিশ মানে ব্রিটেনের সিটিজেনশিপ নিয়েছেন, মানে ইংরেজ, উনি ভারতীয় নন।
ঠিক আছে, কেন নিয়েছো ওকে জিজ্ঞাসা করতে হবে, আমি জানি না। ঠিক আছে, কারণ এই সোনি রাজদান, ওনার মা একজন ব্রিটিশ অরিজিনের মহিলা, মানে ইংরেজ, সেই জন্য উনি ব্রিটিশ সিটিজেনশিপ পেয়েছেন। ওই বুঝতে পারলে, ব্লাড রিলেশনশিপে উনি ব্রিটিশ পেয়েছেন, কারণ ওনার মা ব্রিটিশ, সেই জন্য উনি ব্রিটেনের সিটিজেনশিপ নিয়েছেন, ভারতীয় উনি নন। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই পারবেন। দেখো, এই ভদ্রলোক রিসেন্টলি পেয়েছে, 22-এ অ্যাপ্লাই করেছিল, এখন পেয়ে গেছে সিটিজেনশিপ। অক্ষয় কুমার, অমৃতসরে জন্ম, মায়ের নাম অরুণা ভাটিয়া, বাবার নাম হচ্ছে হরিওম ভাটিয়া। তিনি অনারারি ক্যানাডিয়ান সিটিজেনশিপে ছিলেন 2022 সাল পর্যন্ত। 2022 সালে উনি অ্যাপ্লাই করেন এবং ভারতীয় সিটিজেনশিপ হয়ে যান, মানে সিটিজেন হয়ে যান। তাকে হাইয়েস্ট ট্যাক্স পেয়ার্স অফ দ্য কান্ট্রি বলা হয়েছিল, মানে সবথেকে বেশি ট্যাক্স দিচ্ছে এরকম ব্যক্তি বলা হয়েছে অক্ষয় কুমার। ঠিক আছে, কানাডা ছিল, এখন ভারতীয় হয়ে গেছে। চেনো একে? হ্যাঁ, আগে ভারতীয় ছিল, কানাডা সিটিজেনশিপ নিয়েছিল, দিয়ে কানাডা সিটিজেনশিপ ত্যাগ করে আবার এখন ভারতীয় হয়ে গেছে। একে চিনেছ? মনীষা কৈরালা নেপাল বাড়ি। ঠিক আছে, তার দাদু ভুবনেশ্বর প্রসাদ কৈরালা প্রাইম মিনিস্টার অফ নেপাল ছিলেন, বুঝলেন? তিনি নেপালি সিটিজেনশিপই আছে, ভারতে পাসপোর্টে থাকে। ঠিক আছে, ভারতে ওই ভিসাতে থাকে। একে তোমরা চেনো নিশ্চয়, এ ভদ্রমহিলাও ভারতীয় নন। ঠিক আছে, দীপিকা পাডুকোন, তিনি বাবা হচ্ছে প্রকাশ পাডুকোন, বিখ্যাত ব্যাডমিন্টন প্লেয়ার, তার মায়ের নাম হচ্ছে উজালা পাডুকোন। তিনি ব্যাঙ্গালোরে বড় হয়েছেন, সবকিছু হলেন, কিন্তু বর্তমানে তিনি দানিশ, মানে হচ্ছে ডেনমার্কের অধিবাসী। বুঝলে, ডেনমার্কের অধিবাসী। ভারতীয়রা গান্ডু বলে এদের সিনেমা দেখে আর নাচানাচি করে, ভারতীয়দের টাকা নিয়ে ওরা ডেনমার্কে ট্যাক্স দেয়। বুঝলে, এই ভদ্রলোককে চেনো তোমরা? জানি না, জানে তুই আর জানে না, সিনেমা করেছিল। হ্যাঁ, আমির খানের ভাগ নেই ইমরান খান। হ্যাঁ, তা ও বর্তমানে ইউএস সিটিজেনশিপ নিয়েছে, মানে ও ভারতীয় সিটিজেনশিপ নেই, মানে আমেরিকার সিটিজেনশিপ আছে। তাহলে এদেরকে কেন আমি দিলাম? কারণ এরা ভারতে থাকেন অথচ ভারতীয় নন। কেন নন? কারণ অ্যাকর্ডিং টু আর্টিকেল নাম্বার 9, যে মুহূর্তে কোনো ব্যক্তি বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করবে, সেই মুহূর্তেই তার নাগরিকত্ব, ভারতীয় নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। এদের ভারতীয় নাগরিকত্ব কেন নেই? এই জন্যেই নেই যে এরা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। ওকে, বেশ, 10 নম্বর অনুচ্ছেদ। তাহলে আর্টিকেল ওয়াইজ ব্যাখ্যাগুলো ঠিকঠাক বুঝতে পারছো? 10 নম্বর আর্টিকেলে বলছে যে যারা উপযুক্ত উপায়ে নাগরিক তারা সংসদ কর্তৃক আইন প্রণয়ন অবধি নাগরিক থাকবেন। মানে সংসদ হচ্ছে দেশের সবথেকে সর্বেসর্বা। সংসদ যতদিন পর্যন্ত নাগরিকত্ব আইন এইটা রেখেছে ততদিন পর্যন্ত নাগরিক। যদি কিছু চেঞ্জ করে তাহলে তোমাকে আবার প্রমাণ দিতে হবে। অনুচ্ছেদ 10-এ বলছে যে প্রত্যেক ব্যক্তি যিনি এই অংশের পূর্বোক্ত বিধানগুলি অধীনে ভারতের নাগরিক হিসেবে বিবেচিত হবেন, সংসদ কর্তৃক প্রণীত যে কোনো আইনের বিধান সাপেক্ষে জাতীয় নাগরিক হিসাবে অব্যাহত থাকবে। মানে যতদিন সংসদ মনে করবেন আমরা নাগরিক, ততদিন আমরা নাগরিক। যদি সংসদ মনে না করে তাহলে আমরা নাগরিক নয়। সংসদ মানে কারা? যাদেরকে আমরা ভোট দিয়ে পাঠাচ্ছি। তাহলে আমরা যাদেরকে ভোট দিচ্ছি তাদের অনুগ্রহের উপর নির্ভর করছে আমাদের নাগরিকত্ব থাকবে কি থাকবে না। 11তম অনুচ্ছেদে বলা আছে যে সংবিধানের ধারা 11তম বলা আছে নাগরিকত্ব অর্জন, বাতিল এবং অনুষঙ্গ বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা সংসদকে দিয়েছে। 11 নম্বর আর্টিকেল, মানে শেষ আর্টিকেল যেটা, সেটা যে সমস্ত ক্ষমতা সংসদকে দেওয়া আছে। কোনো সন্দেহভাজন যদি কেউ থাকে, ধরো আমাকে হঠাৎ করে কেউ সন্দেহ করলো যে আমি ভারতীয় নই, তাহলে সেই সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা সরকারের হাতে আছে। এই আইন বলে, মানে সরকারকে আমি বলতে পারবো না যে তুমি কোন অধিকারে আমার নাগরিকত্ব সম্বন্ধে প্রশ্ন তুলছো। সরকার বলবে এই দেখ 11 নম্বর আর্টিকেল আছে, এই ধারা বলে আমি তোর বিরুদ্ধে করছি।
মানে তোর বিরুদ্ধে পুলিশ পাঠিয়েছি তোর ঘরে তোকে ধরে নিয়ে আসার জন্য, বুঝতে পারলে? সেটা হচ্ছে আর্টিকেল 11। এই নাগরিকত্ব নিরূপণের নতুন শর্ত নির্ধারণের সংস্থাও রয়েছে, যে ক্ষমতা বলে বারবার সংবিধানকে সংশোধন করা হয়েছে নাগরিকত্বের খাতিরে। যে ক্ষমতার বলে, মানে যে আর্টিকেলটা 11 নম্বর আর্টিকেলটাই সেই ক্ষমতাটা সংসদকে দেয়, যে ক্ষমতার বলে সংসদ 2019 সালে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 2015 সালে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 2003 সালের অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 1955 সালের অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এসব করেছে। ঠিক আছে, নেক্সট দেখো, এটা আমাদের নতুন, ওটা ক্ষমতা প্রদান করেছে একটা আর্টিকেল, যেটা সংসদকে সম্পূর্ণ ক্ষমতা প্রদান করছে যে তোমরা নাগরিকত্ব সংক্রান্ত সমস্ত কিছু তোমরা ঠিকঠাক করবে। এরপর 1955 সালে সংসদে প্রণীত হয় নাগরিকত্ব আইন। এই এক আইন যা 1955 সালে পাস হওয়ার পর 5 বার সংশোধিত হয়েছে। দেখো, এটা একটা কোশ্চেন, ওয়ান লাইনার, যে ভারতের নাগরিকত্ব আইন কতবার সংশোধিত হয়েছে? একবার 1986, 2003, 2006, 2015, 2019। 1955 সালে আইনটা পাস হলো, যে আইনটা 5 বার সংশোধিত হয়েছে। তাহলে নাগরিকত্ব, যেমন প্রিয়াম্বেল কবার সংশোধিত হয়েছে? একবার। তেমনি নাগরিকত্ব আইন কবার সংশোধিত হয়েছে? 5 বার। মূল আইন অনুসারে নাগরিকত্ব লাভের উপায় এবং তার গুরুত্বপূর্ণ সংশোধনীগুলোর দিকে এবার তাকানো যায়। এটা আমাদের পার্লামেন্ট, হ্যাঁ, নতুন পার্লামেন্টের ভবন এটা। এরই মাথার উপরে সে একটা সিংহের ছবি আছে, যে ছবিটা নিয়ে খুব বিতর্ক চলছে। দেখো, an individual can become a citizen of India through one of the 4 ways. 4 রকম পদ্ধতিতে সিটিজেন হতে পারে। বাই বার্থ, এই দেখো একটা নান্না মুন্না জন্মাচ্ছে, বাই বার্থ। বাই ডিসেন্ট, এটা বাবা, এটা ছেলে, ছেলেটার মাথাতে 2টো চুল, 3টে। বাই রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন হলো, এবং বাই ন্যাচারালাইজেশন, মানে হচ্ছে কাগজে কলমে আছে আর ন্যাচারালাইজেশন। দ্য রিসেন্ট অ্যামেন্ডমেন্ট মেক্স অ্যাডিশন অনলি দ্য 4th অপশন। তাহলে রিসেন্ট অ্যামেন্ডমেন্ট যেটা আমাদের হয়েছে 2019 সালে, সেটা এই জায়গাটাকে অ্যামেন্ড করা হয়েছে, এইগুলোকে করা হয়নি। কোশ্চেন তৈরি হতে পারে তাহলে এটাই, যে দ্য রিসেন্ট অ্যামেন্ডমেন্ট মেক্স অ্যাডিশন on which of the provision, by birth, by descent, by registration, না by naturalization? উত্তর হবে by naturalization। ঠিক আছে, এইটা উত্তর হবে। যে 2019-এ যে CAA হলো, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটা সংবিধানের 4 রকমের যে পদ্ধতি আছে নাগরিকত্ব পাওয়ার, কোন পদ্ধতিটাকে সংশোধন করেছে? উত্তর হবে বাই ন্যাচারালাইজেশন মেথডটাকে, এইটা। ঠিক আছে, এই দেখো, এইটা হচ্ছে আমাদের সংবিধান, মানে আমাদের সংসদ। সিটিজেনশিপ পার্সোনা নন গ্রাচা, আর সিটিজেনশিপ মানে নানান রকমের টেস্টের মাধ্যমে দেখছে যে সিটিজেনশিপ, হ্যাঁ রাইট, সিটিজেনশিপ, হ্যাঁ চলে গেল, এ নয়, এ কানতে লেগেছে, আর এ সিটিজেনশিপ পেয়ে গেছে, আবার একে দেখবে। ঠিক আছে, এইভাবেই হয়, মানে সিটিজেনশিপ পাচ্ছে কি পাচ্ছে না তার একটা কার্টুন। জন্মসূত্রের নাগরিক, সিটিজেন বাই বার্থ, জন্মাচ্ছে, ঠিক আছে, ডাক্তারের হাতেই আছে এখন, জন্মাচ্ছে সিটিজেন বাই বার্থ। সিটিজেনশিপ বাই বার্থ ইজ গ্র্যান্টেড ইফ ওয়ান ইজ, যদি কিভাবে সিটিজেনশিপ পেতে পারে? বর্ন ইন ইন্ডিয়া বিটুইন জানুয়ারি 1950 টু জুন 1987। তাহলে আমি কি পাবো না? আমি তো তারপরে জন্ম, পাবো, ওটা লেখা আছে সংবিধানে তখনকার সময়। 1950 সালের জানুয়ারি থেকে 1987 সালের জুন পর্যন্ত যদি কেউ ভারতে জন্মে থাকে তাহলে, তারপরে 1987 সালের জুলাই থেকে ডিসেম্বর 2004 পর্যন্ত ইদার পেরেন্ট ইন সিটিজেন্স অফ ইন্ডিয়া, তার বাবা মা যদি জন্মে থাকে তাহলে। আর একটা বলছে বর্ন আফটার ডিসেম্বর 2004 পর থেকে। মানে এগুলো বুঝতে পারছো, একবার অ্যামেন্ডমেন্টের একটা টাইম, খানিক্ষণ আগে আমি অ্যামেন্ডমেন্টের টাইমগুলো বললাম, সেই টাইম অনুসারে
অ্যাটলিস্ট ওয়ান প্যারেন্ট ইজ সিটিজেন, মানে বাবা বা মা যে কোনো একজন ভারতীয় হলেই হবে। অ্যান্ড আদার প্যারেন্ট ইজ নট অ্যান ইলিগাল মাইগ্রেন্ট, বাকিজন যদি না কাঁটাতারের নিচে থেকে না বেরিয়ে আসে। ইলিগাল মাইগ্রেন্ট মানে হচ্ছে কোনো রকম বেআইনিভাবে যদি ভারতে প্রবেশ না করে থাকে, তাহলে একজন তো ভারতীয় নাগরিক, মা ধরো ভারতের নাগরিক, বাবা বাংলাদেশ থেকে এসছে, কিন্তু সোজা পথে আসেনি, সুরঙ্গের মধ্যে দিয়ে এসছে, কাগজে কলমে তার ভারতে আসার কোনো ডকুমেন্টেশন নেই, তাহলে কিন্তু ভারতীয় নাগরিকত্ব পাবে না। বোঝো ব্যাপারটা? ইলিগ্যাল মাইগ্রেন্ট মানে হচ্ছে বেআইনি অনুপ্রবেশকারী, ঠিক আছে? যদি হয় তাহলে হবে না। যদি লিগ্যাল মাইগ্রেন্ট থাকে, কেউ ভালো মতো ভাবে ভিসা টিসা বানিয়ে ভারতে এসছে, দিয়ে এখানে এসে বিয়ে করেছে, যেমন হ্যামিল্টন করেছিল, হ্যামিল্টন যেমন করেছিল ভারতে এসে বিয়ে, এবং ভারতে থেকে গিয়েছিল আর যায়নি, তেমনি জানো তো হ্যামিল্টনের ঘটনা? ফারুকসিয়ারের নাম শুনেছে? ফারুকসিয়ারের তোমার ওই পাইলস হয়েছিল, পাইলস ফিস্টুলা হয় না, পাইলস হয়েছিল। ফারুকসিয়ার কোনোভাবেই রাজসভা থেকে বসতে পারছে না, পরিস্থিতি খুব খারাপ। তখনকার সময় পাইলসের কোনো অপারেশনের ব্যবস্থা ভারতে ছিল না মানে তার আশেপাশে ছিল না, ছিল তো তার আগে, অনেক আগে, কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছিল। যে ইংরেজদের জাহাজের একটা ডাক্তার, তার নাম ছিল হ্যামিল্টন, সে ভারতে এসেছিল এবং সে খবর পায় যে ফারুকসিয়ারের অবস্থা খুব খারাপ, পাইলস হয়েছে, উঠতে পারে না, এবং পরিস্থিতি এতই খারাপ যে তার বিয়ে ঠিক হয়েছে, বিয়ের দিতে বসতেও পারছে না। সত্যি ঘটনা। দিয়ে ও ফারুকসিয়ারের কাছে যায়, হ্যামিল্টন বলে যে সম্রাট, আপনার শরীর আমি ঠিক করে দেবো, তার বদলে তুমি কি নেবে? বলছে কিচ্ছু নেবো না, আপনি ইয়ে করুন, আমরা ঠিক করবো, বেশ দেখি কি করতে পারবো। দিয়ে ওর অস্ত্রোপচার করে, মানে ও একজন সার্জেন ছিল, অস্ত্রোপচার করে ওর ঠিক করে দেয়, এবং তার 6 মাসের মধ্যে ঠিক হয়ে যায় এবং বিয়েও করে ফারুকসিয়ার, এবং দারুণ খুশি হয়ে যায়। ওই হ্যামিল্টনকেও একটা প্রাসাদ, মানে বড় আর কি বাংলো গিফট করে, এবং ওর যে ওই অপারেশনের সরঞ্জাম, সেই সরঞ্জামগুলো সব সোনার বানিয়ে দেয়, গোল্ড, সোনার, ঠিক আছে? হ্যামিল্টন বাবা জীবন ও ফারুকসিয়ারের এক দাসীর সাথে প্রেমে পড়ে যায়, ঠিক আছে? এবং বেশ ভালোই ওদের লাভ স্টোরি চলছিল, কিন্তু দাসী ঠিক নয়, মানে ওর একজন মন্ত্রীর মেয়ে, ফারুকসিয়ারের একজন মন্ত্রীর মেয়ে, ঠিক দাসী নয়, কিন্তু সে ছিল হিন্দু। হ্যাঁ, না, সে মুসলিম ছিল, সে মুসলিম ছিল, আর ও খ্রিস্টান ছিল। কোনোভাবেই বিয়ে হবে না, কোনোভাবেই বিয়ে হচ্ছে না, ঝামেলা, প্রচণ্ড ঝামেলা চলছে। তার মাঝে হ্যামিল্টন এমন প্রভাব বিস্তার করেছে ফারুকসিয়ারের মাথাতে যে ইংরেজরা সে ফারুকসিয়ারের ফরমান আদায় করে নিয়েছে। ওই বিয়ে করে ফারুকসিয়ারের ফরমান শুনেছ? ফারুকসিয়ারের ফরমান আদায় করেছে। দিয়ে হ্যামিল্টন করলো কি, হ্যামিল্টন ভারতেই বসবাস করা শুরু করলে এবং ওর সাথে বিয়ে করলে এবং ধর্মান্তরিত হয়ে মুসলিম হলো, দিয়ে বিয়ে করলো, দিয়ে আবার ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়ে গেল, ঠিক আছে? তা হ্যামিল্টনের ঘটনা আছে আর কি, এরকম ধরনের ইতিহাসের ভিতরে ইতিহাস, এগুলো পরীক্ষাতে আসে না, কিন্তু শুনতে বেশ ভালো লাগে গল্প। তা সেই রকম আর কি, যে ও ইলিগ্যাল মাইগ্রেন্ট তো ছিল না, ও লিগ্যাল মাইগ্রেন্ট ছিল, সেই জন্য ও ভারতীয় ইয়ে হতে পারতো, যদি স্বাধীন ভারতে আসতো তাহলে ভারতীয় হতে পারতো, কোনো সমস্যা ছিল না। বেশ, বাই বার্থ হলো এটা। এখানে দেখো লেখা আছে জন্মসূত্রে, অনেকগুলো দেখো 5 জন অ্যান্টিনেটাল কেয়ারে আছে, সব নারী কাটা হয়নি তখন পর্যন্ত। জন্মসূত্রে নাগরিকত্ব অর্জনের বিষয়টি আছে নাগরিকত্ব আইন 1955 এর 3 নম্বর ধারাতে, খুব ডিটেল বলা আছে, এত ডিটেল তোমাদের পড়ার দরকার নেই। যদি কেউ এক্সট্রা পড়তে চাও বিশেষের জন্য, তাহলে এটা লাগবে, এমনি নর্মাল পরীক্ষার জন্য এত ডিটেল লাগে না। 1950-এর 1 জুলাই 1987 তারিখের মধ্যে ভারতে জন্মগ্রহণ করলে তিনি জন্মসূত্রে ভারতীয় হবেন, ওরকমভাবে সমস্ত ধারাগুলো এখানে বলা আছে। আই উইল প্রোভাইড দিস পিডিএফ টু মাই টেলিগ্রাম চ্যানেল, যদি কেউ ডিটেল পড়তে চাও এটা পড়ে নিতে পারো, সমস্যা নেই। 1955-তে নাগরিকত্ব আইন, দেখো এখানে একটা রায়ট লেগেছে, আর এখানে অধিকারের জন্য হাত জড়ো করা আছে।
1955 নাগরিকত্ব আইনে 3 নম্বর ধারায় বর্ণিত আছে যে জন্মসূত্রে ভারতীয় নাগরিকত্বের যে ব্যাপকতা ছিল কংগ্রেসে আমলে 1986 সালের সংশোধনীতে অনেক সংকুচিত হয়ে যায়। মানে কংগ্রেসের আমলে সেই নাগরিকত্ব আইনটা সংকুচিত হয়ে যায়। এই সংশোধনীতে শর্ত আরোপ করে বলা হয় যে যারা 1987 সালের 1 জুলাইয়ের পর থেকে 2003 সালের 4 ডিসেম্বরের আগে জন্মেছেন তারা ভারতে জন্মালেও জন্মকালীন সময়ে তাদের বাবা মাকে ভারতীয় নাগরিক হতে হবে, তবেই তারা ভারতীয় হবে, আদারওয়াইজ হতে পারবে না। তাহলে যে ট্রিক্সগুলো আছে সেগুলো জানবে। তোমাদের জুস সোলিয়ে জুস স্যাঙ্গুইনিস মনে রাখলেই হবে। এগুলো অনেক এক্সট্রা ডিটেল। এখানে বলছে রাজীব গান্ধী আসুর সঙ্গে, আসু মানে আসামের একটা গোষ্ঠী ছিল যারা দাঙ্গা শুরু করেছিল, ফলে জুস সোলি বা কোনো ভূমিতে জন্মানোর ধরুন জন্মগত অধিকার সংবিধানের মূল ও 1955 নাগরিকত্ব আইনে ছিল তা কার্যত নস্যাৎ হয়ে যায়। তাহলে এটা কোশ্চেন আসতে পারে যে 1986 সালে জুস সোলি কোথায় হয়েছিল, উইথড্র করা হয়েছিল, সেটা হবে আসামে। কার আমলে হয়েছিল? রাজীব গান্ধীর আমলে হয়েছিল। এরপর 2003 নাগাদ এনডিএ সরকার বাংলাদেশ থেকে অনুপ্রবেশের কথা মাথায় রেখে এই আইনকে অবশ্য আরো কঠোর করে তোলে। সেই কঠোরতাতেই ভদ্রলোক কাঁপছে। এখানকার আইনে যারা 2004 সালে 3 ডিসেম্বর বা তারপর জন্মেছেন তাদের নাগরিকত্ব প্রাপ্তির জন্য হয় তাদের বাবা বা মা উভয়কেই ভারতের নাগরিক হতে হবে, অথবা যে কোনো একজনকে ভারতীয় নাগরিক হতে হবে, বা অন্যজন বেআইনি অনুপ্রবেশকারী হওয়া চলবে না, যেটা খানিকক্ষণ আগে আমি বললাম। এগুলো 1 নম্বর 4, 2004 এইসব আছে। অবৈধ অনুপ্রবেশকারীরা নাগরিকত্বের জন্য কোনো পদ্ধতিতে আবেদন করতে পারবে না। যে তুমি বিনা মানে 2 নম্বরই করে ঢুকেছো, মানে ওই টাকা দিয়ে চাকরি পেয়েছো, কোনোভাবেই তোমাদেরকে আর করা হবে না, তোমাদের চাকরি বাতিল হবেই। ঠিক আছে? তেমনি দেখো, একে চেনো? পণ্ডিত জওহরলাল নেহেরু। 1955 নাগরিকত্ব আইন, যেটা ইলিগাল মাইগ্রেন্ট সংজ্ঞায়িত হয়েছে। কারা কারা ইলিগাল মাইগ্রেন্ট সেটা জওহরলাল নেহেরু করেছিলেন, মানে প্রস্তাব দিয়েছিলেন যে এই ব্যক্তিগুলো আমাদের ইলিগাল মাইগ্রেন্ট হিসাবে ট্রিটেড হবে। কারা কারা? পাসপোর্ট বা ভিসা অনুমতি ছাড়াই যদি কেউ প্রবেশ করে, এমনিতেই উড়ে চলে যাবে ফাঁকাতে। বৈধভাবে প্রবেশ করেছেন কিন্তু বৈধতার মেয়াদ শেষ হয়ে গেছে। প্রবেশ করার সময় বৈধ ছিল, কিন্তু প্রবেশ করেছিল যে 2 বছর থাকবো বলে, 20 বছর আছে। ঠিক আছে? নেহেরুর আমলে সিদ্ধান্ত নেওয়া হয় এইসব অবৈধ অভিবাসীদের হয় তাদের নিজেদের দেশে ফেরত পাঠানো হবে, নতুবা জেলে ভরে রাখা হবে। বুঝলে? জেল। তবে বলা বাহুল্য এই কঠোর সংশোধনীর ফলে কার্যত জন্মসূত্রে নাগরিকত্বের পরিসর আরো কমে যায়। প্রাধান্য পায় রক্ত সম্পর্কের মাধ্যমে নাগরিকত্বের নীতি। পুনরায় কংগ্রেস পরিচালিত ইউপিএ সরকারের সময় 2013 সেপ্টেম্বরে বোম্বে হাইকোর্ট একটি রায় দিয়ে বলে যে জন্মের শংসাপত্র, পাসপোর্ট, এমনকি আধার কার্ড এককভাবে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়। হলো? খানিক্ষণ আগে আমি বলেছিলাম ক্লাস শুরুর আগেই, বোম্বে হাইকোর্টের একটা রায় আছে যে আধার কার্ড ভারতের নাগরিকত্বের কোনো রকম প্রমাণ নয়। কিন্তু এখন বর্তমানে আধার কার্ড না থাকলে তোমার জীবন আধার হয়ে যাবে। সব জায়গাতেই আধার, AADHAR এর বদলে ANDHAR হয়ে যাবে, তাই না? আবার 2012-তে বোম্বে হাইকোর্ট রায় দিয়েছিল পাক অধিকৃত কাশ্মীরে জন্মানো ব্যক্তি, মানে এই এলাকা, এই ছবিটা এই জন্যই দিয়েছি, এই এলাকাটাতে, মানে এই এলাকাটাতে, এই এলাকাটাকে আমরা মনে করি আমাদেরই, কিন্তু এটা পাক অধিকৃত কাশ্মীর। এই যে জায়গাটা লাল করলাম ওই জায়গাটা। ঠিক আছে? ব্যক্তি ভারতে প্রবেশ করলে তাকেও নাগরিকত্ব দেওয়া তো উচিত, যেহেতু ভারত পুরো কাশ্মীরকেই নিজের অন্তর্ভুক্ত মনে করে। বুঝতে পারলো ব্যাপারটা, জটিলতাটা কোথায় লাগলো? এইখানটাতে নাগরিকত্ব কে পাচ্ছে বা এই জায়গা থেকে বসবাস করছে সেটা আমাদের তো ডিরেক্টলি বোঝা কথা নয়, কিন্তু আবার বলা হচ্ছে 2012 বোম্বে হাইকোর্টের একটা কেসে যে যদি ওখান থেকে কেউ ভারতে ঢোকে তাহলে নাগরিকত্ব দিতে হবে। তাই না? কেমন একটা অদ্ভুত মানে সমস্যা। মনে রাখবে কথাগুলো। উত্তরাধিকার সূত্রে বা বংশানুক্রমে নাগরিকত্ব, এই যে বাপ বেটা ছবি দেওয়া আছে, বংশানুক্রমিক বা উত্তরাধিকার সূত্রে বোঝা যাচ্ছে। Citizenship by descendant, Indian polity notes, citizenship by descendant is granted if person is born outside India but বাইরে জন্মেছে কিন্তু
ফাদার ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড পার্সন ইজ বর্ন বিটুইন জানুয়ারি 50 থেকে ডিসেম্বর 1992, বাবা যদি ভারতীয় হয় তাহলে, এবং ডিসেম্বর 1992 বা ইদার এ প্যারেন্ট ইজ সিটিজেন্স অফ ইন্ডিয়া পড়ো। মানে এটা হচ্ছে বংশানুক্রমিকভাবে, মানে তোমার যদি দাদু, আচ্ছা তোমরা কেউ এসসি এসটি সার্টিফিকেট বার করছো? এসসি সার্টিফিকেট বার করার সময় দেখেছো যে বাবা বা কাকা বা কোনো একজন ব্লাড রিলেশনের কোনো একটা লোকের এসসি সার্টিফিকেটের ইয়ে লাগে, লাগে না? সেইটাও হচ্ছে এইরকম ধরনেরই একটা বিষয়। কোনো একটা রিজার্ভেশন সার্টিফিকেট বার করতে গেলে পরে নিজেদের ব্লাড রিলেশনের কোনো লোকের সার্টিফিকেট তালিকা লাগে। দেখো নাগরিকত্ব আইন এখানে ডিসেন্ডেন্ট বলেছে, পার্ট 2তে আছে। ডিসেন্ডেন্ট ইজ গ্রান্টেড ইফ পার্সন ইজ বর্ন আউটসাইড ইন ইন্ডিয়া, বাট এই যে তথ্যগুলো বলা আছে। নাগরিকত্ব আইন 1955 4 নম্বর ধারায় বর্ণিত আছে যে ভারতের বাইরে জন্মানো ব্যক্তির বংশানুক্রমিক নাগরিকত্ব 26শে জানুয়ারি 1950 থেকে 10 ডিসেম্বর 1992 মধ্যে ভারতের বাইরে জন্মানো কেউ যদি ভারতীয় হবে, যদি জন্মের সময় পিতা ভারতীয় নাগরিক হন, এবং 10 ডিসেম্বর 1992 থেকে ভারতের বাইরে জন্মানো কেউ ভারতীয় নাগরিকত্ব পাবে যদি জন্মের সময় তার বাবা বা মা কোনো একজন ভারতীয় নাগরিক হন তাহলে। ঠিক আছে, এবার বলছে 2004-এর পর বিদেশে জন্মানো মানুষকে ভারতীয় নাগরিকত্ব পেতে হলে জন্মের 1 বছরের মধ্যে কেন্দ্র সরকারের বিশেষ অনুমতিক্রমে 1 বছর পরে হলেও ভারতের কূটনৈতিক মিশনে, মানে হচ্ছে ওই ফরেন মানে ওই জয়শঙ্করের যে অফিসগুলো আছে সেখানে আবেদন পঞ্জীকৃত করতে হবে, মানে রেজিস্ট্রেশন করতে হবে, এবং সেই সঙ্গে তার বাবা মাকে অন্য দেশের পাসপোর্ট নেই এইটা বলে একটা মর্মে সই করতে হবে যে আমি আমেরিকান পাসপোর্ট নেই আমার বলে একটা নো অবজেকশন সার্টিফিকেটে সাইন করতে হবে যে আমি নেই আমার, তাহলে আমি হব, হ্যাঁ তাহলে ভারতীয় হবে। 2003 সালে সামান্য সংশোধন করা হয়েছে যে ভারতের বাইরে জন্ম নেওয়া কারোর বাবা মা একজন ভারতীয় হলেই এখনো ভারতীয় নাগরিকত্বের দাবিদার থাকবে। 2 ডিসেম্বর 2004 সালের পর ভারতে জন্ম নেওয়া সন্তানকে ভারতীয় নাগরিক হতে হলে বাবা মার একজন ভারতীয় নাগরিক ও একজন অবৈধ অনুপ্রবেশকারী না হওয়া আবশ্যক। সে একই কথা বললো, মানে ভারতীয় বাবা মার মধ্যে একজন ভারতীয় হতে হবে এবং তার মধ্যে একজন যদি অনুপ্রবেশকারী যদি না হয় তবে। নাগরিকত্ব আইনের ধারা এইসব বলা আছে। সুপ্রিম কোর্টে রিট পিটিশন জারি করা যায় এটাকে বলবৎ করবার জন্যে। অনেকের মতে উক্ত ধারায় জন্মসূত্রে রাষ্ট্রহীন ব্যক্তিদের সৃষ্টি হতে পারে। মানে এখানে একটা ব্যাপার বলি, এখানটাতে এমন একটা লুপ হোল আছে, এমন একটা ফাঁক জায়গা আছে যে জায়গাটাতে একটা ব্যক্তিকে কোনো দেশেরই নয় এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে। কারণ এই টাইমগুলো উল্লেখ আছে। ধরো সেই টাইমের আগে জন্মায়নি, অথচ অন্য দেশের নাগরিকত্বও গ্রহণ করেনি, বুঝতে পেরেছে একজন, আবার একজন ইললিগেল ইমাইগ্রেন্ট, বা একজন এসছে অথচ তার মেয়াদ ফুরিয়ে গেছে। এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে কোনো ক্রাইটেরিয়াতেই সেই যাচ্ছে না, সে বিদেশিও হচ্ছে না আবার ভারতীয়ও হচ্ছে না। ঠিক আছে, তাহলে এই রকম সিচুয়েশনে সেই ব্যক্তি না হবে ভারতের নাগরিক না হবে বিদেশি। মানে এরকম পরিস্থিতি, তুমি একটা মেয়ের কথা হবে, সে শ্বশুর বাড়িতে ঝগড়া করে বেরিয়ে গেছে, হ্যাঁ এমন একটা বিষয় সে ঝগড়া করেছে যে শ্বশুর বাড়িতে তাকে আর জায়গা দিচ্ছে না। আবার বিষয়টা এমন একটা বিষয় যে বাবার বাড়িতেও আর ঢুকতে দিচ্ছে না, সে তার নিজের বাড়িটাই হারায়। এ হচ্ছে অনেকটা সেই রকম ধরনের, বুঝতে পারলে? বেশ, নিবন্ধীকরণের মাধ্যমে নাগরিকত্ব। নিবন্ধীকরণ মানে রেজিস্ট্রেশন। is granted to any person who is a person of Indian origin and has stayed here for 7 years. ওই যে বললাম আগে 5 বছর ছিল, গল্প করো না এখানে, আগে 5 বছর ছিল, এখন সেটা বেড়ে হয়েছে 7 বছর। মানে বিদেশি কেউ এসে যদি ভারতে থাকে পাসপোর্ট করে ভিসা করে, তাহলে তাকে 7 বছর ভারতে টানা থাকতে হবে। টানা 7 বছর, অর্ধেক 1 বছর থাকলাম, 2 বছর আবার নিজের দেশে থাকলাম, এরকম বললে হবে না। 7 বছর ভারতে টানা থাকতে হবে। আর পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন ইজ স্টেইং আউটসাইড অফ আনডিভাইডেড ইন্ডিয়া। স্টেইং আউটসাইড অফ আনডিভাইডেড ইন্ডিয়া মানে অবিভক্ত ভারতের যে জায়গাগুলো আছে, মানে
অবিভক্ত ভারত মানে পাকিস্তান এবং বাংলাদেশ এই জায়গাগুলো, সেখানটাও যদি থেকে থাকে আনডিভাইডেড ইন্ডিয়াতে তাহলেও হবে। আর ম্যারিড টু ইন্ডিয়ান সিটিজেন, কোনো ভারতীয়কে যদি বিয়ে করে, ছেলে হোক বা মেয়ে হোক, তাহলে 7 বছর তাকে এই দেশে থাকতে হবে, তাহলে সে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে, মানে ইন্ডিয়ান সিটিজেনশিপে যে রেজিস্ট্রেশন অংশগ্রহণ করতে পারবে। 7 বছর থাকবে তার। মানে ধরো কেউ চলে এলো, ফেসবুকে আলাপ, ভারতে এসে বিয়ে করেছে, হয় খবরে দেখতে পাওয়া যায়, ভারতে এসে ভারতের ছেলেকে বিয়ে করলে বা ভারতীয় মেয়েকে বিয়ে করলেই হবে না, তাহলে 7 বছর ভারতে থাকতে হবে। সে যদি পশ্চিমবঙ্গে থাকে তাহলে পরে মমতা ব্যানার্জির অত্যাচার বা দেশে থাকলে মোদির অত্যাচার তাকে 7 বছর সহ্য করতে হবে। তারপর তাকে বলবে যে হ্যাঁ তুমি ভারতের অত্যাচার সহ্য করার ক্ষমতা আছে তোমার, তুমি ভারতীয় হবে, ঠিক আছে? তাহলে তো হবেই না, ইলিগেলের কোনো জায়গায় নাই। নাগরিকত্ব রেজিস্টার নাও বলছে, মানে হচ্ছে নাগরিকত্বের জন্য রেজিস্টার করতে। সাবস্ক্রাইব নাও বলিনি কিন্তু, যে আমি চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো। নাগরিকত্ব আইনের 5 নম্বর ধারা অনুযায়ী নথিভুক্তকরণের মাধ্যমে বৈধভাবে নাগরিকত্ব লাভ করা যায় নিম্নলিখিত উপায়ে। আর্টিকেল 5-এর এ ধারা অনুযায়ী ভারতীয় নাগরিক নয় এমন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি যদি অবৈধ অনুপ্রবেশকারী না হয়ে থাকে, সব জায়গাতেই ওটা থাকে, তাহলে ভারতে 7 বছর থাকার পর নথিভুক্তকরণের মাধ্যমে নাগরিকত্বের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করতে পারে। ওইটাই ব্যাখ্যা করা আছে। আবার আবেদনের ঠিক আগে অন্তত 12 মাস তাকে একটানা ভারতে থাকতে হবে, ঠিক আছে? তার আগে তুমি ওই হনুলুলু দিতে তুমি গিয়ে ছুটি কাটাতে গিয়েছো, সেসব করলে হবে না। বা ব্যাংককে বেড়াতে গিয়েছো, বাই ব্যাংকক করে এসছো, সেসব করলেও হবে না। 12 মাস টানা তাকে ভারতে থাকতে হবে, মানে ব্যাংককের সাথে তোমাকে দীঘাতেই কাটাতে হবে। কেউ অবিভক্ত ভারতের বাইরে থাকলে যে কোনো সময় আবেদন করতে পারেন। মানে ধরো আজকের ডেটে মোটামুটি 75 বছর 76 বছর হয়ে গেল স্বাধীনতা, তাই না? কারো ধরো 90 বছর বয়স, সে বর্তমানে পাকিস্তানে আছে, সেই ব্যক্তি অবিভক্ত ভারতে জন্মেছে, তো সে যদি মনে করে ভারতীয় নাগরিক হব, তাহলে সে অ্যাপ্লাই করতে পারে। মানে অবিভক্ত ভারত মানে বিফোর ইন্ডিপেন্ডেন্স যদি থেকে থাকে তাহলে করতে পারে। এ দেখো বিয়ের ভোজ খেয়ে চলে যাচ্ছে। কোনো ব্যক্তি কোনো ভারতীয়কে বিয়ে করে ভারতে এসে 7 বছর সাধারণ বৈধভাবে বসবাসের পরেও আবেদন করতে পারেন, ঠিক আছে? ভারতীয় নাগরিকদের অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা বিদেশে জন্মালেও ভারতীয় বানানটা ভুল হয়েছে, নাগরিকত্ব লাভের অধিকারী। বিদেশে থাকা পূর্ণবয়স্ক স্বাবলম্বী ব্যক্তির মা বাবার কেউ পূর্বে ভারতের নাগরিক হয়ে থাকলে এবং ওই ব্যক্তির আবেদন করার 1 বছর আগে থেকে ভারতে বসবাস করলে নাগরিক হিসাবে নথিভুক্তির জন্য আবেদন করতে পারেন। পূর্ণবয়স্ক স্বাবলম্বী ব্যক্তি 5 বছর যাবৎ ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া, এটা নিয়ে আইএসএফ কোশ্চেন এসছে বেশ কয়েকবার, OCI বলে। এই যে পঞ্জীকরণ প্রমাণপত্র, সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া বলা আছে, এরকম একটা দেওয়া হয়। তার ফলে নিবন্ধীকরণের মাধ্যমে মানে রেজিস্ট্রেশনের মাধ্যমে পূর্ণ নাগরিকত্ব লাভের জন্য আবেদন করতে পারে। তার শর্ত আছে, 7 বছরের পরিবর্তে 5 বছর ছিল, এখন 7 বছর হয়েছে। এমনকি বিদেশি আইনে অনুমতিপত্র ছাড়া ভারতে প্রবেশের জন্য শাস্তি ভোগ করলেও নথিভুক্তকরণের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন আইনে কোনো বাধা ছিল না। কিন্তু 2003-এর আরোপিত এই শর্ত উদ্বাস্তুদের ভারতীয় নাগরিকত্ব লাভে অসুবিধার সৃষ্টি করেছে, এটা বলা বাহুল্য। মানে বিষয়টা হচ্ছে 5 বছর যাবৎ কোনো ব্যক্তি যদি OCI লাভ করে থাকে, মানে ওভারসিজ ইন্ডিয়ান সিটিজেন, বিদেশে বসবাসকারী অথচ ভারতীয় নাগরিকত্ব আছে কিন্তু টানা বিদেশে বসবাস করছে, সেই ব্যক্তিরা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003-তে এটা বলা হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা সেই জন্য আমি এটা অ্যাজ ইট ইজ তুলে দিয়েছি ওই ইংরাজি নোটটাকে, যে দ্য অ্যামেন্ডমেন্ট মেড দ্য অ্যাবাভ কন্ডিশন মোর স্ট্রেনথেন কিপিং ইন দ্য ইনফিল্ট্রেশন ফ্রম বাংলাদেশ থেকে যেহেতু রোহিঙ্গা আসছে না, সেই জন্য এটা খুব জোর সফরকালে চালু করা হয়েছে। ইনফিল্ট্রেশন মানে হচ্ছে অনধিকার প্রবেশ। Now the law requires that for those born on after December 4, 2004, 4 ডিসেম্বর 2004-এর পরে যদি কেউ ভারতে মানে জন্মে থাকে,
In addition to the fact of their own birth, both parents should be Indian citizens or one parent must be Indian citizen. দুজন বাবা মায়ের মধ্যে যে কোনো একজন বা দুজন বাবা মাই যদি ভারতীয় হন তাহলে পরে তাকে সে ভারতীয় সিটিজেন হবেন যদি সে ইলিগেল মাইগ্রেন্ট না হন। ওটা বারবার লেখা আছে কারণ এটা লিগ্যাল টার্ম, বুঝতেই পারছো। এমনভাবে বাঁধনি করে লেখা আছে যাতে করে কোনো ক্লজেই বাদ না যায়। হয়তো এটা লিখলো না টু বি অ্যান ইলিগেল মাইগ্রেন্ট, একজন ইলিগেল মাইগ্রেন্ট চলে এলো, তুমি বলছে আমার বাবা তো ভারতীয় ছিল, আমি ভারতীয় হব, তখন ইলিগেল মাইগ্রেন্টের জায়গাতে সে আটকে যাবে। ওই জন্য লিগ্যাল টার্মের ক্ষেত্রেগুলো লেখা হয়। আর বলছে রেস্ট্রিকটিভ অ্যামেন্ডমেন্ট ইন্ডিয়া হ্যাজ অলমোস্ট মুভ টুয়ার্ডস দ্য ন্যারো প্রিন্সিপাল অফ জুস স্যাঙ্গুইনিস। ব্লাড রিলেশনশিপের ক্ষেত্রে খুব কঠোরভাবে করা হয়েছে। কি বলছে? দিস lays down the illegal migrant cannot claim citizenship by naturalization even if he has been a resident of India for 7 years. যদি 7 বছরের কমে বসবাস করে কেউ তাহলে তাকে আর ভারতীয় বলা যাবে না, যতই সে ভারতীয় বংশোদ্ভূত হোক না, 7 বছর তাকে থাকতে হবে না। ওই তো মানে ওই রেজিস্ট্রেশন করার মাধ্যমে। ওসিআই যেটা বলছিলাম আমি, বাট হোল্ড ফরেন পাসপোর্ট। ওসিআই ইন্ডিয়ান অরিজিন কিন্তু আমেরিকাতে থাকে, ফরেন পাসপোর্ট নিয়ে থাকে। ইন্ডিয়া ডাজ নট অ্যালাউ ডুয়েল সিটিজেনশিপ। খুব ইম্পর্টেন্ট একটা তথ্য, ভারতে ডুয়েল সিটিজেনশিপ আছে না নেই এটা জিজ্ঞাসা করে, নেই। কিন্তু বেনিফিট থাকে কিছু সেকশন 7B-তে 1955 সালে দেওয়া হয়েছে, কিছু ফরেনার্সদেরকে বেনিফিট দেওয়া হয়েছে। এই বেনিফিটগুলো কেন দেয়? আমাদের নিজেদের লাভের জন্যই দিই, কারণ আমরা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যেটাকে থাকে, ফরেক্স রিজার্ভ বলা হয়, সেইটার ক্ষেত্রে আমরা আমাদের দেশীয় লোকদের, বিদেশিতে বসবাসকারী লোকদের উপর নির্ভর করি। যে আমাদের ভারতীয় যারা বিদেশে বসবাস করে তারা ডলারে আমাদের দেশের টাকা পাঠায়, সেই ডলারটা আমাদের দেশে ফরেক্স রিজার্ভ হিসেবে সঞ্চিত হয়। যে ফরেক্স রিজার্ভটা দেশের শক্তি হিসেবে গণ্য হয়। বিদেশের টাকা আমাদের ভারতে আসছে ফরেক্স রিজার্ভ। 37.72 লাখ ওসিআই কার্ডস হয়েছে মোটামুটি এখনো পর্যন্ত। 37.72 মানে 37 লক্ষ, প্রায় 38 লক্ষ লোকের ওসিআই কার্ড আছে, বিদেশে থাকে তারা। ওসিআই ক্যাটাগরি আছে। ওসিআই পার্সনস অফ ইন্ডিয়ান অরিজিন অ্যাকসেপ্ট করে। এই যে এখানে রেজিস্ট্রেশন করা হচ্ছে, দেখো ওরা রেজিস্ট্রেশন করে 7 আর্টিকেলের ধারায়। তোমরা একটু দেখে নিও বিষয়টা। মানে ভারতীয় বিদেশে থাকে অথচ ভারতীয় নাগরিকত্ব আছে কিন্তু বিদেশে দীর্ঘদিন ধরে থাকে, সেটা হচ্ছে বিদেশে অনেক দিন ধরেই আছে, ভারতে আসেই না, মাঝে মধ্যে আসে, অথচ ভারতীয় নাগরিকত্ব আছে। সেই তাদেরকে একটা করে কার্ড নিতে হয়, পাসপোর্টও ভারতীয় নাগরিকত্ব নেওয়া হচ্ছে, সেটাকে ওসিআই বলা হচ্ছে। এবার হচ্ছে ন্যাচারালাইজেশন প্রসেস, যেটা স্বাভাবিকরণের মাধ্যমে। কোনো বিদেশি ভারতে 12 বছর বসবাস করলে তার মধ্যে আবেদন করার ঠিক 1 বছর আগে যদি ভারতে থাকে এবং আবেদন করা পূর্ববর্তী 14 বছরের মধ্যে 11 বছর ভারতে বসবাস করে থাকলে পরে তারা হবে, নাগরিকত্ব পাবে। ঠিক আছে, মানে বিষয়টা দেখো, মানে ধরো 14 বছর টোটাল গেল, তার মধ্যে 12 বছর একটানা আছে, আর 1 বছর তার আগে 12 বছর টোটাল বাস করা হয়েছে, আর 1 বছর এইখানেতে রেজিস্ট্রেশন করছে, তার ঠিক 1 বছর আগে থেকেও ভারতেই আছে, সেরকম সিচুয়েশন। হ্যাঁ, 1 বছর আগে ভারতে যাওয়া হবে। 2019-এর সংশোধনীর আগে এইটা ছিল মোটামুটি চেহারা। 1987 এবং 2003-এর সংশোধনী দ্বারা ভারতে আসা উদ্বাস্তুদের নাগরিকত্ব লাভে যে কাঠিন্য তৈরি হয়েছিল তা দূর করার চেষ্টাতে 2019 সালে নাগরিকত্ব আইন করা হয়, যেটা নিয়ে এখন বাওয়াল তৈরি হয়েছে। সিটিজেনশিপ বিষয়টা দেখো, যে পার্সন নট কভার্ড বাই অ্যাবাভ প্যাথ ক্যান অ্যাপ্লাই, শুড নট বি অ্যান ইলিগাল মাইগ্রেন্ট, ইলিগাল মাইগ্রেন্ট হবে না, এবং শুড হ্যাভ স্টেড 11 বছরের বেশি বসবাস করতে হবে। ঠিক আছে, নেক্সট সিএএ, নাগরিকত্ব সংশোধনী বিল 2019। আর বেশি নেই, শেষ হয়ে যাবে। এখানে শরণার্থীদের জন্য স্বাভাবিককরণের মাধ্যমে মেয়াদ 12 থেকে 11 বছর ছিল, তা থেকে কমিয়ে 5 থেকে 6 বছর করা হয়েছে। অনুপ্রবেশ সংক্রান্ত আইন বহাল রাখলেও বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে উৎপীড়নের জন্য, যেটাকে পারসিকিউশন অফ ফিয়ার অফ পারসিকিউশন বলছে, ফিয়ার অফ পারসিকিউশন মানে ভয়ে, ধর্মান্তরিতকরণের ভয়ে যদি ভারতে চলে আসে, কারা কারা না হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান।
বুঝতে পারলে না? মানে যদি বিদেশে কোনো এই ধর্মের লোক থাকে, হিন্দু, শিখ, জৈন, পার্সি, খ্রিস্টান, বিদেশে মানে আমাদের দুটো প্রতিবেশী দেশে, একটা হচ্ছে বাংলাদেশ, একটা হচ্ছে পাকিস্তান, এখানে আরেকটা হচ্ছে আফগানিস্তান। এইগুলোতে যদি কোনো এই ধর্মের লোক থেকে থাকে যারা ভারতে চলে এসছে, তাদের অনুপ্রবেশকারী হিসাবে যাচাই করা হবে না, ইললিগ্যাল মাইগ্রেন্ট হিসাবে যাচাই করা হবে না। তাদেরকে ইললিগ্যাল মাইগ্রেন্ট যদিও তারা হচ্ছে, কিন্তু ধর্মীয় কারণে তাদেরকে যাচাই করা হচ্ছে না। এইটার দোহাই দিয়ে বলা হয়েছে যে যেহেতু ভারত ভাগের সময় সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসাবে পাকিস্তান এবং বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, এবং সেই দেশে যত দিন যাচ্ছে অন্য বিধর্মী অন্য দেশ ধর্মের সংখ্যা কমে যাচ্ছে ড্রাস্টিক্যালি, সেই জন্যে ওই দেশ থেকে ধর্মীয় কারণে বিতাড়িত লোকজনদেরকে যদি ভারতে এসে তারা আশ্রয় গ্রহণ করে, তাদেরকে অনুপ্রবেশকারী হিসাবে গণ্য করা হবে না। নাগরিকত্ব আইন 1955 এর 5 নম্বর অনুযায়ী নিবন্ধীকরণ, 6 নম্বর ধারা অনুযায়ী স্বাভাবিককরণ এটি আবেদন করতে পারে। এখানে আসাম চুক্তি শরণার্থী বিরুদ্ধ মামলাগুলো শিথিল হবে, যাই হোক। আর আসাম চুক্তি অনুযায়ী যেখানে ভারতে আসার সর্বশেষ তারিখ স্থির হয়েছিল 1971 23শে মার্চ, সেখানে 2014 31শে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। আর 1971 থেকে 2014 পর্যন্ত যে লক্ষ লক্ষ মানুষ প্রাণ বাঁচাতে এদেশে আশ্রয় নিয়েছে, তাদের উপযুক্ত নিয়মের মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে, এইসব বলা হয়েছে। উত্তর পূর্ব ভারতের ষষ্ঠ তপশিলে ভুক্ত জায়গাগুলি এই আইনে বাইরে রাখা হয়েছে। এর জন্য আন্দোলন চলছিল, আসাম, নাগাল্যান্ড, মণিপুর ভয়ঙ্করভাবে চলছিল। কিছুদিন আগেই তো কোথায় ঝামেলা চলছিল বলতো? মণিপুরে। তার মূল কারণও এইখানে, এই নাগরিকত্ব কাকে দেওয়া হবে কাকে দেওয়া হবে না সেই নিয়ে। এই ভার্সেস করা আছে, মানে চর্চা চলছে অমিত শাহের সাথে মমতা ব্যানার্জি, ঠিক আছে ঠিক আছে। এখানে দেখো অল ইন্ডিয়া এনআরসি বলে একটা ছক, প্রডিউস ফুল সেট অফ ডকুমেন্টস প্রুফ সিটিজেনশিপ। দু রকমের আছে, ইললিগ্যাল পার্সন আছে আর লিগ্যাল পার্সন আছে। ইললিগ্যাল পার্সন যারা আছে তাদেরকে, তাদের জন্য সিএএ বলে একটা, লিগ্যাল পার্সনদেরকে কোনো নিয়ে কোনো ঝামেলা নেই। লিগ্যাল পার্সনকে নিয়ে কারো কোনো সমস্যা আছে? নেই তো। যত ঝামেলা তো ইললিগ্যাল পার্সনগুলোকে নিয়ে, তাই না? এই ইললিগ্যাল পার্সনকে কী করতে হবে? শো প্রুফ অফ রিলিজিয়ন, ধর্মীয় প্রুফ দেখাতে হবে। ধর্মীয় প্রুফ আবার কাদেরকে দেখাতে হবে? দুভাগে ভাগ করা হচ্ছে। একটা ভাগ হচ্ছে হিন্দু, শিখ, জৈন, বুদ্ধিস্ট, খ্রিস্টান এবং পার্সি, দেখতে পাচ্ছ সবাই। আর একটা ভাগ করা হচ্ছে যারা মুসলিম, যারা ওই দেশ থেকে মুসলিম মাইগ্রেন্ট হিসেবে এসছে, ঠিক আছে। এবার এরা যারা এসছে হিন্দু, শিখ, জৈন, বুদ্ধিস্ট, খ্রিস্টান এবং পার্সি, তারা কোথায় থেকে অরিজিনালি এসছে সেটা দেখাতে হবে। হোয়ার আর ইউ ফ্রম অরিজিনালি, ঠিক আছে। এবং তাদেরকে 3টে অপশন দেওয়া হয়েছে, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ। যদি হয় তাহলে তারা লিগ্যাল, বোঝো ব্যাপারটা ভালো করে। যদি হয় মুসলিম, তাহলে তারা এমনিতেই বাই ডিফল্ট তাহলে ইললিগ্যাল পার্সন হয়ে যাচ্ছে। এবং যদি পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, শিখ, পার্সি এলে পরে তারা লিগ্যাল সিটিজেন হচ্ছে। যদি তারা ওই 3টে দেশের বাদে অন্য কোনো দেশ থেকে আসছে এলসওয়্যার, তাহলে আবার তারাও ইললিগ্যাল পার্সন হয়ে যাচ্ছে। এবং তাদেরকে কি করতে হচ্ছে? তারা ভোট দেওয়ার অধিকার থাকবে না, ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে এবং জেলে পাঠানো হতে পারে যদি ইললিগ্যাল হয়ে থাকে। হ্যাঁ, মুসলিমরা যদি ইয়ে করতে চায়, ভারতের নাগরিকত্ব পেতে যায়, তাহলে 12 বছর প্লাস থাকতে হবে। আর ওদেরকে 7 বছর থাকলেই হচ্ছে। এটা ইললিগ্যাল মাইগ্রেন্টটার ব্যাপারটা এখানে বোঝানো হচ্ছে। দেখো, মুসলিম এবং হিন্দু, শিখ, পার্সি, খ্রিস্টান, জৈন দু রকমের ইললিগ্যাল মাইগ্রেন্ট হতে পারে। যদি হিন্দু, শিখ, পার্সি, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট এরা পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসে, তাহলে পরে ওরা লিগ্যাল মাইগ্রেন্ট হবে না।
যদি মাইগ্রেটেড বিফোর 2014 31শে ডিসেম্বর আগে মাইগ্রেট হয়ে থাকে ওরা, তাহলেও হবে না। তারা সিটিজেনশিপ আন্ডার সিএএ সবুজ সংকেত পেল, মানে তারা ভারতীয় নাগরিকত্ব পেল, যেমন আমি প্রথমেই খবরের শিরোনামে দেখিয়েছি। ঠিক আছে, মুসলিম যদি আসে নো সিটিজেনশিপ পাবে না সিটিজেনশিপ, এবং ডিটেনশন ক্যাম্প এবং ডিপোর্টেশন তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে সেই দেশে বা ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। মানে ওরা ওই ডিটেনশন ক্যাম্প বা ডিপোর্টেশনে যাবে না, তারা সবুজ সংকেত পেয়ে গেছে, তারা ভারতের সিটিজেনশিপ হয়ে যাবে। এটা হচ্ছে মাইগ্রেন্টের ব্যাপার। বোঝা গেল ব্যাপার, গোটা বিষয়টা ক্লিয়ার হলো। এবার দেখো এখানটাতে আরও ডিটেল বলা আছে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2016 সিক্স টু অ্যামেন্ড সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এসেন্স নর্মস অফ অ্যাকোয়ারিং সিটিজেনশিপ ফর হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি সিটিজেন্স ফর আফগানিস্তান, বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান। 2016 সালেই ওদের প্ল্যানিং শুরু হয়েছিল, যদিও ওটা প্রোটেস্টের জন্য অনেক দেরি হয়েছিল। ব্যাকগ্রাউন্ডে কী ছিল, যে ব্যাকগ্রাউন্ড অন হাউ সিটিজেনশিপ ইজ ডিটারমাইন্ড ইন ইন্ডিয়া, কীভাবে ব্যাকগ্রাউন্ড আছে, বাই বার্থ না বাই ডিসেন্ট, বাই রেজিস্ট্রেশন, বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি। যেমন সিকিমকে আমরা নিজেদের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, তারা কীভাবে সিটিজেনশিপ পাবে সেই সব। দেখো বাই ন্যাশনালাইজেশন একটা প্রসেস আছে যেটা ফরেনারদের জন্য হয়। বলছে ফরেনার ক্যান অ্যাপ্লাই ফর ফরেনার সিটিজেনশিপে অ্যাপ্লাই করতে পারে যদি, পুরো ব্যাপারটা এখানে লেখা আছে, যা যা পড়লে সব এখানে লেখা আছে, যদি সে ভারতে 12 মাস আগে থেকে থাকে এবং 11 বছর 14 বছরের মধ্যে 11 বছর যদি টানা সে থেকে থেকেছে এবং 12 মাস যদি টানা জবে রেজিস্ট্রেশন করাবে তার আগে যদি সে থেকেছে তাহলে। এবং আরেকটা কি বলছে, ইফ it is those two norms which are processed to be relaxed under the amendment. এই অ্যামেন্ডমেন্টে এই করা হচ্ছে he or she not the illegal immigrant, যদি ইলিগাল ইমাইগ্রেন্ট না হয়ে থাকে তবেই। সবারই ক্ষেত্রে যদি ইলিগাল ইমাইগ্রেন্ট না হয়ে থাকে তবেই গোটা নিয়মগুলো চালু হবে, তাছাড়া হবে না। কি অ্যামেন্ডমেন্ট কী হয়েছে, উড নট বি ট্রিটেড অ্যাজ ইলিগাল ইমাইগ্রেন্টস, কাদেরকে ট্রিট করা হবে না, ওই বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি, খ্রিস্টান, ঠিক আছে, এদেরকে লিগেল বলা হবে না। এই যে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান যদি আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে এসে থাকে, এবং ডিক্রিজ দ্য পিরিয়ড অফ রেসিডেন্সি ফ্রম 12 to 7 বছর, ওই যে বললাম তাদেরকে 7 বছর থাকলেই হবে, 12 বছর থাকতে হবে না, কিন্তু মুসলিমদেরকে 12 বছর থাকতে হবে, ঠিক আছে। গেনিং সিটিজেনশিপ অবশ্যই 7 বছর থাকার পরে হবে, ওইটাই তো এখানে দেখানো হলো। মানে যদি মুসলিমরা আসে ভারতে ওই দেশগুলি থেকে, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে, তাহলে তাদেরকে 12 বছর থাকতে হবে। যদি শিখ, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান যদি আসে তাহলে 7 বছর থাকলে হবে, ঠিক আছে, এইটাই তো বলা হয়েছে। আর দেখো রেশনেট বিহাইন্ড দ্য অ্যামেন্ডমেন্ট কি বলেছে, গভর্নমেন্ট সেজ দ্যাট পিআইও মানে হচ্ছে পার্সনস অফ ইন্ডিয়া, 6 মাসের যদি মাইনরিটি গ্রুপ মেনশন থাকে ছেড়ে দাও এটা। অপোজিশন হলো কি, ইলিগাল ইমাইগ্রেন্টস আর দ্য ডিস্টিংগুইশড অন দ্য বেসিস অফ রিলিজিয়ান। সবাই বলছে যে ধর্মীয় বিষয়ের ওপরে কেন এটা করা হবে, এটা করা উচিত নয়, মুসলিমদেরকে যেন কেন আলাদাভাবে ট্রিট করা হবে, সেই জন্য আন্দোলন চলছে। এরকম আসাম ইজ নট আ ড্যাম্পিং গ্রাউন্ড ফর ফরেনার্স, এখানে বাংলাদেশি যাও ফিরে এইসব লেখা আছে। যে ইট উড হ্যাম্পার ওয়েন এনআরসি সিক্স দ্য অ্যাচিভ ইন আসাম, আসামের সমস্যাটা আসামে সবথেকে বেশি সমস্যা হয়েছিল এনআরসি নিয়ে। নন রেসিডেন্ট এনআরসি মানে হচ্ছে কি ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেন্স, একটা রেজিস্টার করা হয়েছিল সিটিজেনদের জন্য, সেটাকে এনআরসি বলা হয়। আর্টিকেল 14তে বলা হয়েছে আইনের চোখে সবাই সমান, তাহলে কেন এখানে সমান করা হচ্ছে না। আর্টিকেল 14 অ্যাপ্লাই করা আছে ইকুয়ালিটি টু দ্য ফরেনার্স অ্যান্ড সিটিজেন, সবাই সমান আইনের চোখে, তাহলে এখানে কেন সমান হচ্ছে না, এই সব আন্দোলন চলছে। নো ইলিগাল ইমাইগ্রেন্টস দ্যাট আর সট টু বি আইডেন্টিফাইড, এনআরসিতে কোনো ইলিগাল ইমাইগ্রেন্টকে কীভাবে সর্ট আউট করা হবে, এইসব ব্যাপারগুলো এনআরসিতে আমাদের আছে। শেষে আমাদের গোটা সিটিজেনশিপ বিষয়টা শেষ হলো, এর বাইরে ডিটেল আর নেই আমার কাছে অন্তত। মহাত্মা গান্ধী একটা বক্তব্য রেখেছিলেন, তার রচনাবলী থেকে পাওয়া যায় যে হিন্দু, শিখ যারা ওখানে আছেন, ওখানে মানে আফটার পার্টিশন অফ ইন্ডিয়া, সেখানে যদি থাকিতে না চাহেন তাহলে যে কোনোভাবে ভারতে আসিতে পারেন, যে কোনোভাবে ভারতে আসিতে পারেন, যে কোনোভাবে। সেক্ষেত্রে ভারত সরকারের প্রথম কর্তব্য হইবে তাহাদের জন্য জীবিকার সংস্থান করা এবং তাদের জীবন স্বাচ্ছন্দ্যময় করে তোলা। কে বলেছিলেন? মহাত্মা গান্ধী। তার রচনাবলী খণ্ড 81-তে প্রচার বিভাগ, ভারত সরকার এটা পাবলিশ করেছে।
আর এক ভদ্রলোক যিনি তখনকার সময় দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া বলে, ভারতে আগত যেসব উদ্বাস্তু পূর্ববঙ্গে প্রত্যাপন করতে ইচ্ছুক নন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। কে করবে? সরকার করবে। পুনর্বাসনের সমস্যাটিকে জাতীয় সমস্যা গণ্য করতে হবে। পণ্ডিত নেহরুর ভাষণ ছিল 1949 থেকে 53, প্রচার বিভাগ, ভারত সরকার এটা পাবলিশ করেছে। That's all for our constitutional class part 2. এরপরে দেখো এই যে এইটা আমাদের শরণার্থীর বিষয়ে এই ব্যাপারগুলো আমাদেরকে পাচ্ছি বর্তমানে খবরের শিরোনামে। ঠিক আছে, তাহলে এতদূর পর্যন্ত আমাদের ক্লাসটা থাকলো। মনোযোগের জন্য ধন্যবাদ। ঠিক আছে, যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে